স্বপ্ন ও বীজ বপন করতে হয়, করার পরে তাকে পরিচর্যা করে বড় করতে হয়, এটি হচ্ছে নিয়ম। তো একটি গাছ আপনি রোপণ করলেই কি ফল দেবে? রোপণ করার পরে তাকে পরিচর্যা করতে হবে। সে যেন পানিতে না ডোবে, খরায় না ক্ষতিগ্রস্ত হয়, ঝড়ে না ভাঙে, ছাগল গরুতে না খায়, এইগুলো যখন নিশ্চিত করবেন একসময় সে ফল বা অর্থ দেবে। একটি স্বপ্ন একটি গাছের মতো। ও হুম। যদি সঠিক উপায়ে বপন করেন, বপন করাই শেষ না, এরপরে তাকে পরিচর্যা করতে হবে ধারাবাহিকভাবে। এখন আমরা যে স্বপ্নগুলো নিয়ে এসেছি সেগুলো কিভাবে পরিচর্যা করব, যত্ন করব। আমাদের অনেকের কথা ছিল একদিনে এত কিছু শেখাবে কি করে? আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি উচ্চারণ, আবৃত্তি, এত কিছু একদিনে শেখাবে কেন? এটা অনেকের কথা ছিল। আচ্ছা, আমরা মূলত এতগুলো বিষয় শেখাবো না। আমরা শেখাবো বাচিক শিল্প। হ্যাঁ, স্ক্রিন শেয়ারের অনুমতি দাও রবিন। আর যাদের ক্যামেরাগুলো হুটহাট করে বন্ধ করছেন, আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু একবার আপনাকে বের করে দিলে আজকের ক্লাসে অ্যাড করতে পারবে। এটা হচ্ছে নিয়ম, জুমের নিয়ম, যে যে সেশন থেকে আপনাকে বের হয় ওই সেশনে আর ঢোকার সুযোগ নেই। তো আপনারা যারা আছেন ক্লাসটি যদি আন্তরিকভাবে করতে চান, ক্যামেরা অফ অন করে বসতে হবে। আশা করি স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুরো 3 মাসের কোর্সে একটা বিষয় শেখাবো, মাত্র একটা বিষয়, সেটি হচ্ছে বাচিক শিল্প। এখন কথা হচ্ছে বাচিক শিল্প কি জিনিস। বাকযন্ত্র ব্যবহার করলে যেখানে শিল্প তৈরি হয় সেটি হচ্ছে বাচিক শিল্প। মনে করেন একজন আবৃত্তি শিল্পী কি করে? বাকযন্ত্র ব্যবহার করে কথা বলে। যেখানে কথা বলা উপস্থিত সেটি বাচিক শিল্প। অনেক মানুষ গান করলেও শুনতে ইচ্ছে করে না, এটা এটা আবার বাচিক শিল্প কিনা? প্রশ্ন ওঠে না। যেটি শিল্প মানে উত্তীর্ণ, সেটি বাচিক শিল্প। অর্থাৎ অনেক মানুষ কথা বললেও খুব চমৎকার লাগছে, ঘন্টার পর ঘন্টা আমরা শুনছি, ভালো লাগছে। আবার অনেক মানুষ গান করছে, কবিতা করছে, ভালো লাগছে। এটার কারণ হচ্ছে এই গান বা কবিতা যেটি আমরা শুনতে চাইছি না সেটি শিল্প মানে উত্তীর্ণ নয়। আর অনেকের কথা আমরা মনোমুগ্ধকর, মন্ত্রমুগ্ধের মতো শুনছি, এটার কারণ তার কথা শিল্প মানে উত্তীর্ণ। শিল্প মানে উত্তীর্ণ হওয়ার শর্ত, যেটি মানুষের হৃদয়কে জয় করে, মানুষকে আকৃষ্ট করে। অনেকে বলে থাকেন আমার গান মানুষ বোঝে না। তো আমার সাথে এরকম দু একজনের পরিচয় আছে, তো আমি বলি আপনার গান বোঝে কে তাহলে? কার জন্য গান? ঈশ্বরের জন্য? তো আমি তারপরে বলি ঈশ্বর শিল্প বোঝার প্রয়োজন নেই। ঈশ্বরকে পেতে হলে এবাদত করে, আপনার ধর্ম মতো এবাদত করে, সেটার জন্য গান গেয়ে মানে একাকার হওয়ার প্রয়োজন। অবশ্যই সঙ্গীত বা যে কোনো শিল্প মানুষ সম্পৃক্ত, মানুষকে আকৃষ্ট করবে। সেটি যদি মানুষ একেবারে গ্রহণ না করে সেটি শিল্প মানে উত্তীর্ণ কিনা প্রশ্ন রয়ে যায় সেখানে। অতএব আপনি কথা বলা, কবিতা পড়া, আহ, বক্তৃতা দেয়া, গান গাওয়া, যখনই কথা বলার সুযোগ আসছে সেটি বাচিক শিল্প। আর বাকযন্ত্র ব্যবহার করে আমরা কি কি কাজ করি, সরাসরি বাচিক শিল্প কি কি খেয়াল করেন। আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি বা বেতার অনুষ্ঠান উপস্থাপনা, কণ্ঠ অভিনয়, বক্তৃতা, বিতর্ক অনুষ্ঠান। এর বাইরে শিক্ষকতা, আইন পেশা। শুধু তাই না, নিউ মার্কেটের যিনি শাড়ি কাপড়ের দোকানদার উনিও একজন বাচিক শিল্পী, যদি শিল্প মানে উত্তীর্ণ হয়। কারণ যে দোকানদার ভালো করে কথা বলে পরের দিন তার দোকানে আবার যেতে ইচ্ছে করে না। এটা কিসের জন্য? তার বাচিক শিল্প মানের জন্য। অথবা যেখানে কথা বলা প্রয়োজন সেটি বাচিক শিল্প। খেয়াল করেন আমরা এখানে যে যে স্বপ্ন নিয়ে এসেছি সবার স্বপ্ন একটা জায়গায়, সংবাদ উপস্থাপক হতে চাই, ওইটার কাজ কি? কথা বলা। অনুষ্ঠান উপস্থাপক হতে চাই, ওইটার কাজ কি? কথা বলা। বক্তা হতে চাই, ওইটার কাজ কি? কথা বলা। একজন ভালো আইনজীবী হতে চাই, ওইটার কাজ প্রচুর কথা বলা। একজন ভালো শিক্ষক হতে চাই, ওইটার কাজ কথা বলা। আমরা মূলত এখানে কথা বলার জায়গাটা সুন্দর বা নান্দনিক করবার উদ্দেশ্যে এসেছি। তথাপি এই বাচিক শিল্পী হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন, তার কতটুকু আপনার আছে কতটুকু নেই, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। হুম। আপনি যদি বাজারে যান বাজার করতে, তাহলে আপনার কাজ কি? ঘরে কি আছে এবং কি নেই এটি জান, তাই নয় কি? যদি না জেনে বাজার করতে যান,
তাহলে বাজার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস আনবেন না, আর অনেক অপ্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে চলে আসবেন। এটা হুম। নিয়ে যদি ঘরে ঢোকেন, তাহলে ঘরে ঢোকার পরে কি হবে? বউ কি বলবে? মিনসে তোমার কি ভীমরতিতে ধরছে? আজ 3 দিন ভাবির কাছ থেকে কাঁচামরিচ ধার করছে, আর কত? সে কাঁচামরিচ আনো না কেন? তার কাছে তালিকাটা নেই যে আপনার ঘরে কি আছে এবং কি নেই, এবং সে বাজার করতে গেলে বিভ্রান্ত হবে। তো আপনি যদি একজন বাচিক শিল্পী হতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে এই আবৃত্তি শিল্পী হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন, কতটুকু আপনার আছে। এই ঘাটতিটুকু পূরণ করা হচ্ছে আপনার কাজ। তো আমরা এই শিল্পী হতে কি কি যোগ্যতা প্রয়োজন এবং তার কতটুকু আছে বা নেই, সেটা নিয়ে আলোচনা করি, চলেন। আচ্ছা, প্রথম, ধরে নেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চান। আবৃত্তি শিল্পীর প্রথম এবং 1 নম্বর যোগ্যতা হচ্ছে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ শব্দ দুটো এক নয়, মানে এক। প্রমিত উচ্চারণ হচ্ছে বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী যে ভাষাটা এক বাক্যে বুঝবে, শুনবে, গ্রহণ করবে, সেটি হচ্ছে প্রমিত। অর্থাৎ যে বাংলা খাগড়াছড়ি, বান্দরবন, ঢাকা, পাবনা, চট্টগ্রাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কলকাতা, এই সমস্ত জায়গার 41 কোটি বাংলা ভাষাভাষী যেটি এক বাক্যে সহজভাবে বুঝবে, সেটি হচ্ছে প্রমিত ভাষা বা মান ভাষা। সেই ভাষাটি আমাদের প্রয়োজন। আবার ধরে নেন বরিশালের মানুষ, আপনারা বলছেন কর্মু আনে, জামু আনে, খামু আনে, মনু বসজো, এ কি করতে আসো, কই যাইতে আসো, কি খাইতে আসো, এই যে কইতে আসেন, এগুলো কি ভুল, অশুদ্ধ? না। না, এগুলো ভুল না, এগুলো শুদ্ধ, কিন্তু হুম। আঞ্চলিক। এবং এগুলোর ব্যবহার শুধুই বরিশাল। এবং বাংলাদেশের প্রতিটি আঞ্চলিক ভাষা কিন্তু খুব উঁচু মানের শিল্প। আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা বা ঘৃণা করার সুযোগ নেই। অতএব রবিন, এই ইয়েতে তোমার চ্যাট বক্সে যারা বেশি সক্রিয় তাদের জুম থেকে বের করে দাও। 5-7 জন আছে খুব, মানে অকারণ ক্লাস করছে না, অকারণ তাদের দরকার নেই। এবং ওনাদেরকে বোঝানো সম্ভব না আমার ধারণা। 4-5 জন খুব বিরক্ত করছে, ওনাদেরকে আউট করে দাও ক্লাস থেকে। ঠিক আছে, তাহলে আমাকে প্রমিতটি জানতে হবে। যদি আপনি বাচিক শিল্পের কোনো শাখায় কাজ করতে চান, তাহলে আপনার কাজ কি? প্রমিত জানা বা প্রমিত শেখা। কেননা আপনি বরিশালের ভাষা দিয়ে তো ঠাকুরগাঁয়ের মানুষকে জয় করতে পারবেন না, তাই নয় কি? যে আবৃত্তিটি 41 কোটি বাংলা ভাষাভাষী সহজ সাবলীল ভাবে বুঝবে, সেটি আপনার জানা। সুতরাং আমরা সেই প্রমিতটি, আমাদের যে মূল 3 মাসের কোর্স আছে, সেই কোর্সে প্রমিত ভাষা নিয়ে 4টি ক্লাস আছে। কিন্তু সেই ক্লাসের একটি ক্লাসেও আমরা কোনো ধরনের সূত্র, তত্ত্ব এগুলো পড়াবো না। সূত্র তত্ত্ব পড়ে যদি বাংলা শিখতেন, তাহলে আপনি যেদিন এসএসসি পাশ করেছেন সেদিনই আপনার বাংলা ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় গোড়ায় একটা গলদ আছে, যে কারণে আমরা এসএসসি পাশ করার পরেও আমাদের ভাষা শিখিনি। জাপান, কোরিয়া, চীন, ফ্রান্স, থাইল্যান্ড, এই সমস্ত উন্নত দেশে যান, একটি ছেলে বা মেয়ে এসএসসি পাশ করার পরে তার ভাষায় আর কোনো অপূর্ণতা থাকবে না। তার শিক্ষা প্রতিষ্ঠানই যথেষ্ট, শতভাগ। কিন্তু আমাদের একটা কোথাও, আমরা সহ তৃতীয় বিশ্বের অনেক দেশে, শুধু বাংলাদেশের এটা না, আবার এই এই সমস্যাটা তৃতীয় বিশ্বের অনেক দেশের আছে। তো আমাদের গোড়ার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার গোড়াটা যদি ঠিক হয়, তখন এইগুলো হয়তো ঠিক হয়ে যাবে। তো এইগুলো কেন হয় না? আমরা বাংলা বিভাগ থেকেও মাস্টার্স পাশ করেছি অনেকে, কিন্তু বাংলা বলতে পারছি না। কেন বলতে পারছি না? সেই সমাধানগুলো আমরা ক্লাসে ব্যবহারিক উপায়ে করবো, এখানে কোনো তত্ত্বগত আলোচনা হবে না। এবার আসেন, যদি আপনি কোনো আঞ্চলিক ভাষার কবিতা নির্বাচন করেন, তাহলে সেই অঞ্চলের ভাষাটাও না শিখে এই কবিতাটি পড়া আপনার জন্য অন্যায়। কলিমুদ্দিন শেখ মুই, অম্পুরতা বা সমাজ, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধ গেছে। মুই তো একেলাই নও, অনেকে আসিল সাথত। নাঙ্গল ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিস। সময় দিছিল ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত। ঘরের বাড়ি যায় ঝাঁপ দিনু আপল গাঙ্গ। চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন তো আছে এক। সোনার খাসাত নয়, কেমন স্বাধীন এক নয়া জীবন। আকুল পানের তোরে ভাসি ভাসি যুদ্ধ তো চলে যায়। আমার দেশের লাগে কলিম কিসেন মই যুদ্ধ তো চলে যায়। মরণের ভয় ডর ফেলি মই যুদ্ধ চলে যায়। তুমুঠো ভাতের লাগে যুদ্ধ চলে যায়, প্রাণের ভেতরে জোশ যুদ্ধ চলে যায়।
দারুণ মিছিল আসে, মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়। আসে ছাত্র, আসে যুবা, অগ্নি জেলে দেয়। আসে মাতা, আসে বধূ, দাহ তেলে দেয়। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়েও না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হয়েও না সারথি। আবার আসবে সেই সময়ের বাক, আবার আসবে সেই জাগরণে ধবল প্রহর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার? মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। জাগবে মানুষ, জাগবে মানুষ। এখন আমি এটি পড়ছিলাম, আহ, আনিসুল হকের একটা কবিতার অংশ বিশেষ। ওইখানে কবি একটা জায়গায় রংপুরের একজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেছেন, আপনি কেন যুদ্ধে গেছিলেন? তার উত্তরে রংপুরের একজন অশিক্ষিত বীর মুক্তিযোদ্ধা তিনি যেভাবে বলেছেন, কবি ওইখানে ওইভাবেই কোট করেছেন। এখন ওইটাকে আমার বাড়ি ঝিনেদা, আমি কি আমার দেশের ভাষায় কতি পারি? এই অধিকার আমার কেউ দেয়নি। এইটা যদি করি, তাহলে যদি আনিসুল হক আমার নামে হালকা করে একটা মামলা ঠুকে দেয়, তাহলে আমার নামে 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। এটাই নিয়ম। তার মানে আবৃত্তির ক্ষেত্রে শুধু প্রমিত ভাষা জানলেও হচ্ছে তা না। আমার বাড়ি ঝিনেদা, আমি যদি রংপুরের আঞ্চলিক ভাষায় কবিতা পড়ি, রংপুরের আঞ্চলিক ভাষাটা অন্তত 80 ভাগ জেনে তারপর করতে হবে। কোন আঞ্চলিক ভাষা, এক দেশের মানুষ আরেক দেশের আঞ্চলিক ভাষা 100 ভাগ শিখতে পারে না, এটা আবার হবে না, কোনোভাবে হবে না। তাহলে 1 নম্বর যোগ্যতা হচ্ছে আমাকে প্রমিত আবৃত্তি শিখতে হবে, প্রমিত ভাষা শিখতে হবে। এর পাশাপাশি আমরা যারা আঞ্চলিক ভাষার কবিতা পড়তে চাই, তাদের শুদ্ধ আঞ্চলিকটাও জানতে হবে। এই 1 নম্বর যোগ্যতাটা প্রত্যেকটা বাচিক শিল্পের জন্য একই, খেয়াল করেন। একজন সংবাদ উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, একজন অনুষ্ঠান উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, একজন রেডিও জকির 1 নম্বর যোগ্যতা কি প্রমিত উচ্চারণ? অনেকে ভাবছেন না, রেডিও জকি তো প্রমিত উচ্চারণ করেন, ওরা তো একটা অন্য ভাষায় কথা বলে। তাদের জন্য অশনি সংকেত হচ্ছে এই মুহূর্তে বাংলা এবং ইংরেজি ভাষা মিশিয়ে রেডিও জকি অর্থাৎ রেডিও উপস্থাপনা করা আইনগতভাবে হাইকোর্ট থেকে রুলস দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি বাংলাটা করেন তাহলে বাংলা, আবার ইংরেজি করলে ইংরেজি, কিন্তু দুটো একসাথে করা যাবে না। হ্যাঁ, এই একসাথে করতে গেলে কি নষ্টটা হয় দেখেন একটা জিনিস। যারা আরজে হিসেবে কাজ করে তার অধিকাংশই 20টার বেশি ইংরেজি শব্দ জানে। সর্দি, আর, ওয়াও, ফ্যান্টাস্টিক, ইয়া, এরকম কয়েকটা ইয়েস নো ভেরি গুড মার্কা ইংরেজি দেখবেন যে ব্যবহার করে। এবং এইটা ব্যবহার করে পুরো সময় এটা বলার পরে আবার এইটা শোনে কারা? টিন এজ ছেলে মেয়ে। ওদের কিন্তু টার্গেট অডিয়েন্স টিন এজ ছেলে মেয়ে। তো টিন এজ ছেলে মেয়ে, আপনারাও পাগলের মতো একসময় এফএম শুনতেন কখন? আপনার বয়স যখন টিন এজের ছিল, খেয়াল করে দেখেন। তারপরে কিন্তু আপনার ওইটা ভালো লাগে। তো টিন এজ ছেলে মেয়ে দেখেন বাংলার মধ্যে ওসাম ওসাম ওয়ার্ড আছে তো এই রেডিও জকিতে, তখন ওরা পাগলের মতো এটা শোনে এবং ভেবেই নেয় যে এটা অনেক উচ্চ মার্গ। এই ভাবনাটা থেকে জাতিগত একটি ক্ষতি হয়ে গেছে, আমাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে। তো দেখেন একটা উপস্থাপনা, এই বাঙালির যারা বলে, হ্যালো লিসেনার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক লাভ স্টুডিও থেকে আর যে হাসান মাহাদি লালটু। আর জানিয়ে রাখতে চাই আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু এখন বিকেল 3:05 PM, অর্থাৎ এখন সেই গোল্ডেন আওয়ার, যে গোল্ডেন আওয়ারে আমরা বাংলা সিনেমার অসাম অসাম আপনাদের জন্য প্লে করে থাকি। আর এই কথা যখন বলছিলাম তখনই পাবনা থেকে দেখতে পাচ্ছি সাদিক আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন। ওয়াও, একটা ফ্যান্টাস্টিক ফটো কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ডস। এবং তারপরে কমেন্টস করেছেন দেখছি প্লিজ, এই তো করে, তাই না? তাই তো শোনেন আপনি, এইটা কোনো ভদ্র ভাষা? এটা শুনলে কোনো মানুষকে ভদ্র মনে হয় কিনা? এইটা যদি আপনি বাংলায় বলেন আপনাকে আরো অনেক বেশি প্রকার হবে। দেখেন প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই আলাপন সঙ্গে হাসান মাহাদি। জানিয়ে রাখতে চাই ঘড়ির কাঁটা এখন বিকেল 3:05। এখন এখন আমরা সেই সোনালী সময়ে, সোনালী একটি ঘন্টার মধ্যে প্রবেশ করব, যে সময়ে আমরা বাংলা চলচ্চিত্রের চমৎকার চমৎকার কিছু গান আপনাদের শুনিয়ে থাকি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে গানে। প্রথমেই শোনাবো ইন্দ্র কিশোরের কণ্ঠে দিল দেওয়ানা সিনেমার গান। চলুন শোনা যাক। শুনবে না? আমি একটু
আমি একটুও ইংরেজি বললাম না, শুনবে না এই কথা? এই কাজটি করতে হবে। যদি আপনি, ইংরেজি অনুষ্ঠানেরও প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু ইংরেজির মধ্যে বাংলা ঢুকলে সেটা আবার অচল। ভালো বাংলা অনুষ্ঠান উপস্থাপকেরও প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু রেডিও স্টেশনগুলো ভালো বাংলা বলার মানুষ খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা একটা সংকট। আমি কয়েকটা অডিশন বোর্ডেও বসেছি, বসার পরে ধরেন বললাম যে আসুন, আমি বললাম আসুন, উত্তর দেবে থ্যাংক ইউ সো মাচ। তাকে বললাম বসুন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে বললাম আপনার সম্পর্কে 1 মিনিট বলুন। সে আরজের অডিশন দিতে আসছে বাংলাদেশে, বাংলা ভাষায় রেডিওতে অনুষ্ঠান উপস্থাপনা করবে। তারপরে বলা হলো আপনার সম্পর্কে 1 মিনিট বলুন। সে বলল অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে ঢাকাতে স্টে করছি, কিন্তু আমি আসলে নওগাঁর ছেলে। আর আমার ফাদার একজন বিজনেস, এই দেখেন কি করলো, শুরুই করলো অ্যাকচুয়ালি, স্টে করছি, এই যে নানান কথা বলে। এতে প্রমাণিত হয়ে যায় যে তার শুদ্ধ বা সঠিক ভাষার সাথে জীবনযাপনই নেই, একটি প্রতিবন্ধী ভাষার মধ্যে প্রবেশ করেছি। দরজা, এটা হওয়ার পেছনে বড় কারণ কি বলেন তো? শুধু রেডিও স্টেশন না, আপনারাও এই মুহূর্তে কেউ কোনো সমস্যায় পড়েন না, খেয়াল করে দেখেন। আপনারা সবাই প্রবলেমে পড়েন। আপনাদের জীবনে কোনো সমস্যা নাই, প্রবলেমেও পড়ে। আপনার একটা থেকে একটা সমস্যা হলে দোস্ত একটা প্রবলেম হয়ে গেছে, সমস্যা শব্দটা কিন্তু নাই আপনার পিছনে। তো এই যে এই ব্যবহার হতে হতে জাতিগতভাবে আমাদের একটি কিন্তু ভালো ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা রক্ষা করতে পারেন আপনারা যারা শুদ্ধ সুকৃতির সাথে বাংলা সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে চান। তাদেরকে আমি এই সুকৃতির সাথে আহ্বান জানাবো। রেডিও অনুষ্ঠানের উপস্থাপনার ক্ষেত্রে বাংলা অনুষ্ঠানেরও যেমন চাহিদা, ইংরেজিরও চাহিদা, কিন্তু দুটি মিশিয়ে আমরা করবো না। একই সাথে একজন মানুষকে খেয়াল করবেন, যখন সে সঠিক বাংলায় বলবে কি ভালো, কি প্রগাঢ় মনে, যখন ইংরেজিতে বলবে তখনও মনে হবে কি বলিষ্ঠ, কি ব্যক্তিত্ববান মানুষ। যখনই দেখবেন বাংলার মধ্যে হালকা করে দুটো ইংরেজি ঢুকালো, লোকটা পড়ে গেল, তখন মনে হবে লোকটা আস্তে করে ছোট লোক হয়ে দাঁড়ালো। কখন? যখন এইটা কাজটি করবে। অথবা আমরা আজকে থেকে যে যতটুকু পারি, পুরোটা তো সম্ভব নয়, কারণ একেবারে আবার কট্টর বাংলা বলতে হবে তাও না। ধরেন আমি বললাম আমি এখন কেদারায় বসে, হ্যাঁ, শ্রেণীকক্ষে শ্রেণী পাঠদান চালাচ্ছি। বাক্যটা বোঝেন, আমি এখন কেদারায় বসে শ্রেণীকক্ষে শ্রেণীর পাঠদান চালাচ্ছি। এইটা আবার কোথায় চলে গেল? এখন কেদারার ইংরেজি চেয়ারটা এখন বাংলা হয়ে দাঁড়িয়েছে, এটাও মাথায় রাখতে হবে। সহজ যতটুকু করার সুযোগ আছে, যতটুকু আমরা একেবারেই প্রত্যাখ্যান করতে পারবো না সেটুকু গ্রহণ করে আমরা আমাদের ভাষার মাধুর্য রক্ষা করব। আর প্রতিটি ভাষায় অন্য বিদেশি ভাষা অনুপ্রবেশ ঘটবেই, এটি ভাষার সৌন্দর্য। এটি একেবারে নিষিদ্ধ তা না। বাংলা হিন্দিতে ঢুকবে, হিন্দি বাংলায় ঢুকবে, ইংরেজি থেকে বাংলায় ঢুকবে। কারণ ইংরেজি অনেক শব্দের বাংলা নাই, মোবাইলের কিন্তু বাংলা নাই, টেলিফোনের বাংলা নাই, সেলফির বাংলা আছে। আপনারা যদি কালকে থেকে বলেন দোস্ত আসো একটা নিজস্বী তুলি, ও তখন বলবো এটা কি জিনিস। সেলফির বাংলা কিন্তু এখনো ডিকশনারিতে নেই। এটা তো কিছু শব্দ আছে, সেটাও আমাদের মাথায় রেখে এই যে অকারণ ইংরেজি কচলানো, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা ভালো বেতার অনুষ্ঠান উপস্থাপক হতে পারবো। আর যারা, আমরা যাদেরকে দেখেছিলাম বাংলিশ মিশিয়ে অনুষ্ঠান করতো, তাদের নিজেদের ক্যারিয়ার নিয়েই এখন তারা খুব যন্ত্রণায় আছে। আমি তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে চিনি। কারণ এই মুহূর্তে এই ধারাটাই পরিবর্তন করতে চাইছি আমরা সকলে, এবং সরকার খুব ইচ্ছুক, আন্তরিকতার সাথে ইচ্ছুক। এবং ইংরেজি বাংলা মেশানোর জন্য আলাদা কমিটি করে দিয়ে সেগুলোর উপর নিয়ন্ত্রণ চালানো হচ্ছে, যেন আমরা শুদ্ধ করতে পারি। তো আপনাদের শুদ্ধ ধারায় স্বাগত জানাবো। তাহলে অনুষ্ঠান উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, একজন রেডিও জকিরও 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। তারপরে আসতো কণ্ঠ অভিনয়। অনেকে ভাবছেন কণ্ঠ অভিনয় জিনিসটা কি, এটা হয়তো অনেকে জানেন। আপনারা যারা আছেন একটু অ্যানালগে হাত দেখবো যে কণ্ঠ অভিনয় এটা জানেন কে কে, কণ্ঠ অভিনয় জিনিসটা কি, একটু হাত দেখি। বাহ, মোটামুটি 50 ভাগ জানেন, বুঝতে পারছি, ধন্যবাদ, হাত নামাবেন। যারা জানেন না তাদের জন্য, আমরা রেডিও নাটক শুনে থাকি, সেখানে আমরা কণ্ঠ শুনছি, তাই নয়? আমরা তো মানুষটাকে দেখতে পাচ্ছি না, কণ্ঠটা শুধু শুনছি, এটি কণ্ঠ। আবার El- তো টেলিভিশনের সুলতান সুলেমান বাংলাটা দেখেছেন কে কে? এইটা আর একবার একটু হাত দেখি। দীপ্ত টেলিভিশনের সুলতান সুলেমান বাংলা প্রথমটা, কোসেম সুলতান না, সুলতান সুলেমান প্রথমটা।
বা এটা অনেক মানুষ দেখেছেন। এইখানে এই দীপ্ত টেলিভিশনের সুলতান সুলেমান যে সিরিজ, টার্কিশ সিরিজ, এইটার যে হিজির হায়রুদ্দিন পাশা চরিত্র রয়েছে, এই চরিত্রে কণ্ঠ দিয়েছি আমি। তো আমি যখন এই চরিত্রে কণ্ঠ দিচ্ছি, তখন আমি হয়ে যাচ্ছি এই চরিত্রের কণ্ঠ অভিনেতা। তার মানে এই পেশাটি এখন বাংলাদেশে অসংখ্য ছেলে মেয়ে শতভাগ পেশাদারিত্বের সাথে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করছেন। অর্থাৎ খেয়াল করেন, আমি যখন বিদেশি একটি চরিত্রে অভিনয় দিচ্ছি, আমি ভয়েস দিচ্ছি, আমি তখন হয়ে যাচ্ছে ওই চরিত্রের কণ্ঠ অভিনেতা। মূল অভিনেতা কিন্তু আমি নই, ওটি তার্কিশ ভদ্রলোক। তো বাংলাদেশের সমস্ত টেলিভিশন গুলোতে সরকার একটু অনুমোদন দিয়েছে 10% বিদেশি অনুষ্ঠান প্রচার করতে পারবে। তো যে কারণে শুরু করেছিল দীপ্ত, এখন দীপ্তের পাশাপাশি সকল টেলিভিশনই বিদেশি সিরিজ, সিনেমা এবং নানান শো তারা বাংলায় ডাবিং করে প্রচার করার সুযোগ পাচ্ছে নাম শব্দ। তো সেই ধারাবাহিকতা একটি বড় সেক্টর এখন বাংলাদেশের শত শত ছেলে মেয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। এই কণ্ঠ অভিনেতা হতে গেলেও তাকে 1 নম্বর যোগ্যতা অর্জন করতে হবে, প্রমিত উচ্চারণ। এই প্রমিত উচ্চারণের ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত জড়তা দূরীকরণ এবং ধ্বনিগুলো শুদ্ধকরণ। আমরা ছোটবেলা থেকে ধ্বনিগুলো শিখেছি কিভাবে, মনে করে দেখেন। সরে সরে রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ এইভাবে শিখছি না? এতে করে ধ্বনিগুলো পঙ্গু হয়ে গেছে। আবার ব্যঞ্জন ধ্বনি আমরা শিক্ষকদের কাছে শিখেছি কিভাবে, একটা হাঁটু ভাঙা দ আর একটা দ। ধ কিন্তু আমরা শিখিনি। একটা ছোট প, একটা বড় প। খ কিন্তু আমরা শিখিনি। একটা বড় ব, একটা ছোট ব। ভ কিন্তু আমরা শিখি না এরকম। এখন এই দোষগুলো আমি শিক্ষকদের দিচ্ছি না, এটা আবার মাফ করবেন, অনেকে শিক্ষক আছেন। এটি আমাদের একেবারে কাঠামোগত সমস্যা। এটি শুধু শিক্ষকের না। আমি শিক্ষক হলে আপনারটাই করতাম, তো কিছু করার নাই। আমার শিক্ষা, আমার ট্রেনিং সবই তো ওই ধারাবাহিক। তবে এই কারণে আমাদের ধ্বনিগুলো, আমরা বর্ণ লিখতে শিখেছি হয়তো, কিন্তু আমরা ধ্বনিগুলো বলতে শিখি নাই সঠিক উপায়ে। তো সেই উচ্চারণ ক্লাসে ধ্বনিগুলো, বাংলা ধ্বনিগুলো সুস্থকরণ, বলিষ্ঠকরণ এবং জিহ্বা, চোয়াল, ঠোঁট এবং বাকযন্ত্রের যে জড়তা, সেগুলো আমরা দূরীকরণের ক্লাস করব আলাদা। তাহলে বাচিক শিল্পী হতে গেলে, বাচিক শিল্পের অর্থাৎ আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, কণ্ঠ অভিনেতা, বিতার্কিক, আইনজীবী, ভালো শিক্ষক, এটা যে কোনো সেক্টরে কাজ করতে গেলে তার 1 নাম্বার যোগ্যতা দাঁড়িয়ে যাচ্ছে আমাকে অবশ্যই প্রমিত উচ্চারণ জানতে হবে। আর আমরা প্রমিত উচ্চারণ নিয়ে বিস্তারিত 4টি ক্লাস করব, মূল যে 3 মাসের কোর্স সেখানে। সেই 4টি ক্লাস পুরোপুরি ব্যবহারিক, সূত্র তত্ত্ব নয়। এবার আসেন, শুধু উচ্চারণ জানলে কি আমার হয়ে গেল বাচিক শিল্প? তা নয়। 2 নম্বর যোগ্যতাটি হচ্ছে ভাব এবং রস। এটা ভাব এবং রস। বাচিক শিল্পের যে কোনো ক্ষেত্রে কাজ করবার জন্য, যে কোনো একটি ক্ষেত্রে কাজ করবার জন্য আপনাকে শুধু প্রমিত উচ্চারণ জানলে হবে না। প্রমিতর পরপরই যেটি প্রযোজ্য সেটি আসছে, প্রমিতটি জানার পরপরই আপনাকে যেটি করতে হবে ভাব রস। এটি অনেকেই বলে থাকেন, আমাদের এখানে ভর্তি হয়েছে আর আমার এক্সপ্রেশন আসে না, হ্যাঁ আমার হাসি আসে না, আমার কান্না আসে না, আমি একটু কর্কশ, নানান কথা বলে থাকেন। এটা হচ্ছে ভাব রসের সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণ। ধরেন আপনি একটি কবিতা পড়ছেন, কবিতাটি প্রেমের, প্রেমের কবিতা যখন একটি ছেলে পড়বে তখন সে প্রেমিক হয়ে উঠবে, আর কোনো বিকল্প নেই। যখন একটি মেয়ে পড়বে সে প্রেমিকা হয়ে উঠবে, আর কোনো উপায় নেই। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেকবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, জনমে জনমে যুগে যুগে অনেকবার। এটি একটা প্রেম নিবেদন যে তোমাকে দেখলে 1000 বছরের চেনা লাগে, তাই না? এই যুগের ছেলে মেয়ে হলে কি করে বলতো, তোমারে দেখলে এত আপনা লাগে মনে হয় 4 কোটি বছর ধরেছি। সেটাই রবীন্দ্রনাথ বলেছে, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আবার। রবীন্দ্রনাথ তো আর আমার বা আপনার মতো বলবে না। তাহলে এই প্রেমের কবিতাটি পড়বার সময় আমাকে প্রেমিক বা প্রেমিকা না হলে মুশকিল। এখন এই যে যদি বলেন আমার গলায় অনেক শক্তি, জোর, আপনি এটা পড়লেন এইভাবে, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। তখন প্রেমিকা বলবে না ভাইয়া মাফ চাই, আমার টিউশনে আছে, স্টুডেন্টের পরীক্ষা, ওয়ালাইকুম আসসালাম বলে দৌড় দেবে না?
তাই তো, বলে তো দৌড় দেবো, কারণ কবিতাটা তো প্রেমের, আপনি অন্য জায়গায় নিয়ে গেলে তো কবিতাটা নষ্ট হবে। তাহলে প্রেমের কবিতা পড়তে গেলে আপনি জীবনে প্রেম করেন আর না করেন, ওই মুহূর্তে প্রেমটাই আপনার কণ্ঠে অনিবার্য, আসতেই হবে। এরপরে বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতাটার নাম হচ্ছে কবর, তাই না? জসীমউদ্দিনের কবর আপনার সবাই পড়েছেন, এবং এই কবিতাটা পড়ে অনেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডেড যারা হয়েছেন তাদের মধ্যে অনেকে এই কবিতাটা এইভাবে পড়েছেন: এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভেজায় রেখেছি তুই নয়নের জলে। এরকম অনেক শুদ্ধ উচ্চারণ খুব বলিষ্ঠ ভাবে পড়ার পরে আপনি জেলায় ফার্স্ট হওয়ার একটা কারণ, জেলার কেন্দ্রীয় যে বিচারক প্যানেল, সেইখানে ছিল ফিজিক্সের স্যার বিচারক। হ্যাঁ, ফিজিক্সের স্যারের পাশে আরেকজন ছিল পদার্থবিজ্ঞান, তার পাশে আরেকজন ছিল ক্রীড়া স্যার, উনি আবার অঙ্কের। এই তিনজনই জীবনেও কবিতা পড়ে নাই, ভাবরসও জানে না। জানার কারণে তারা দেখলো, একজন সিদ্ধান্ত নিল ওর গলায় অনেক জোর আছে, ও কেমন সুন্দর করে প্রকাশ করছে, আর উচ্চারণ শুদ্ধ, তাহলে দিয়ে দাও 10-এর মধ্যে 9। একজন যখন দিল, পাশের আরেকজন দেখলো সিনিয়র স্যার 9 দিয়েছে, সে কি আর 8.5 দিতে পারে? সেও 9 দিল। দেখা দেখি তিনজনই 9 দিল, কত হয়ে গেল 30-এ? 3 নং 27। ও তো অ্যাওয়ার্ড পাবেই। ও অ্যাওয়ার্ড পেয়ে যাওয়ার পরে আর জীবনে কবিতা পড়ে না, ও তো অ্যাওয়ার্ড, এটা আবৃত্তিশীল। তারপরে 13 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 11-12 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরে, তখন তার উপলব্ধি হয়েছে সে তো অ্যাওয়ার্ডের আবৃত্তি শিল্পী, তার তো বিস্তর প্রতিভা আছে, কিন্তু এই দেশ তার প্রতিভার মূল্য দিল না, তাকে অবজ্ঞা করল। তো কোনোভাবে আমার এখানে ভর্তি হতে আসছে। তো অফিসে ভর্তি হয়ে সে আবার বলছে স্যারের সাথে একটু দেখা করবো, আমার সাথে দেখা করতে আসছে, এবং দেখা করতে প্রথমেই জানাচ্ছে সে অ্যাওয়ার্ডের আবৃত্তি শিল্পী, প্রথমবার। তা আমি বললাম কি কোন কবিতা কবে অ্যাওয়ার্ড পেয়েছিল বলো তো। সে বলল 11 বা 12 বছর আগে, ক্লাস 6-এ বা 5-এ, আর পড়েছিল কবর কবিতাটা। তো আমি বললাম একটু পড়ো তো। তো কবর কবিতা পড়লে দেখলাম যে আমার উড়ে যাবে, উড়ে যাবে ভাব। আমি বললাম ঠিক আছে, থামো, কোর্সটা মনোযোগ দিয়ে করো। এটার কারণটা হচ্ছে, এই কবিতাটিতে চিৎকার করার সুযোগ, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভেজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। তখন না মনে হবে যে দাদা তার নাতিকে সারি সারি কবরের গল্প করছে। এই নাতির বাবা মারা গেছে কিভাবে, মা মারা গেছে কিভাবে, ফুপু মারা গেছে কিভাবে, একটা একটা করে গল্প বলছে। তার আগ পর্যন্ত যদি আপনি চিৎকার করেন, কি মনে হবে? এইখানে তোর দাদির কবর, তুইও তাড়াতাড়ি ঢোক, তাই মনে হবে না ঘটনাটা? অথবা এইখানে তোর দাদির কবর যখন বললেন, এই পাশ থেকে 4টা কবর উপরে উঠে গেল, 4 মুদ্রা ডান্স করলো, আবার নিচে। অনেকটা তাই মনে হবে না? ঘটনা কি তাই? কবিতার বিষয়বস্তু বুঝে তো আমাকে বলতে হবে, অর্থাৎ এই কবিতাটা আমাকে শোক ভাবে পড়তে হবে। আমি জীবনে শোক থাকার না থাক, এই কবিতা পড়ার সময় শোক ছুঁয়ে ছুঁয়ে পড়বে, মানুষ শোকাগ্রস্ত হবে এই কবিতার বেদনার গল্প শুনে। তারপর বাংলা সাহিত্যের সবচেয়ে বিদ্রোহের কবিতা, দ্রোহের কবিতা হচ্ছে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। এখন এই কবিতাটিও যখন আমি পড়বো, আমার কণ্ঠে প্রচন্ড রকম বিদ্রোহ থাকা প্রয়োজন না? বড় বীর, বড় উন্নত মমশির, শিরেনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি বলছি আমার মাথা আকাশের সমান, সেটা বীরত্বের সাথে বলো। এখন সেইটাকে মিষ্টি করে বলা যায়? সেটা যদি মিষ্টি করে বলেন, তাহলে এই কবিতাটা 12:30 বাজবে, তাই নয় কি? এই কবিতাটিও আমাদের দেশের অনেক জনপ্রিয় আবৃত্তি শিল্পী 1980-90 সালে এভাবে করেছেন: বলবীর, বল উন্নত মমশির, শিরেনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এভাবে পড়েছেন না? আপনারা শুনেছেন। এতে কবিতাটি নষ্ট করেছে। ওই মানের আবৃত্তি শিল্পীরা আবার ওই সময় ওই প্রেমের কবিতাও এইভাবে করেছে: 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে।
একভাবে সব কবিতা পড়লে হবে না। এই বিদ্রোহী কবিতায় বলা হচ্ছে চূড়ান্ত বিদ্রোহ। আমি ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর বল উন্নত মানসিক। তখন না মনে হবে যে আমি উন্নত, আমার মস্তক উন্নত। তার আগ পর্যন্ত তো মনে হওয়ার কোনো কারণ নেই। এখন এই কবিতা যদি আবার বলেন যে আমার গলা অনেক সুইট, আমি পড়লাম, বলো বীর, বলো উন্নত মানুষের, শিরে নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এইটা যদি কবি নজরুল শোনে আপনাকে গুলি করবে, অথবা বলবে আমি কোনো কবি নই, কাজী নজরুল নামে কোনো কবি নেই, কেউ এই কবিতা লেখে না, এই কবিতা বাতিল। অথবা তাই তো, সে লিখেছে বলো যে বীর, কষ্ট, যে বেদনা, যে ক্ষিপ্রতা, বলো যে প্রতিবাদ, উন্নত সেটা আপনাকে নিতে মানসিক। হবে না? সেটা তো নিতে হবে। তো তাহলে সেটা নিয়ে যখন কবিতাটা পড়বেন তখন তো মঞ্চে একটা ঝড় বয়ে যাবে। তাহলে যে কবিতা, যে ভাবের, সেই ভাবটা না জানলে কবিতাটি হবে না, হতে পারে না। এখন এই ভাবরস নিয়ে প্রসঙ্গটা হচ্ছে, আবৃত্তির জন্য ভাবরস প্রয়োজন বুঝলাম, সংবাদ উপস্থাপকের কি ভাবরস প্রয়োজন? হুম। অবশ্যই প্রয়োজন। 21শে ফেব্রুয়ারি আর 15ই আগস্ট যদি আপনার আনন্দের দিন হয়, আপনি যদি আনন্দে খবর পড়েন, আপনার চাকরি থাকবে? সেটা জাতীয় শোক, আপনার শোক থাকতে হবে। পহেলা বৈশাখ আনন্দের দিন, ওই দিন আপনি বরের সাথে গোলমাল করে খবর পড়তে গেলেন, আপনার বরের গোলমাল মানুষের দেখার সময় আছে? মানুষ পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে, পান্তা ভাত আলু ভর্তা আর ইলিশ দিয়ে ভাত খাবে, আর আপনার খবর শুনবে, সেটা আনন্দ হতে হবে। এটাই নিয়ম। তাহলে ওই দিন আপনার বেদনা দেখার সুযোগ নেই। তার মানে এটাও পুরো একটা নকল জীবন। আমি অনেক সময় রেডিও বা টেলিভিশনে চমৎকার হেসে হেসে অনুষ্ঠান করছি, ওই মুহূর্তে আমার মায়ের গায়ে জ্বর 104, আমি খুব দুশ্চিন্তা। আমার মায়ের দুশ্চিন্তা আমার বহন করার সুযোগ নেই। এটা একটা নকল জীবন, কিচ্ছু করে না। গণমাধ্যম কর্মীরা এরকমই নির্মম, অনেক দিন। তারপর একজন সংবাদ উপস্থাপকের মা মারল, অফিস কয়দিন ছুটি দেবে? 7 দিন, 10 দিন। 11 নম্বর দিন তো তাকে খবর পড়তে হবে, খবর তো আনন্দের খবর থাকবে। কিন্তু 11 দিনে কি মানুষ মা হারানোর শোক ভোলে? কিন্তু ভুলতে হয়। এটা একটা অভিনীত জীবন, এটা নকল জীবন। বাস্তব জীবন আলাদা, ওই বেদনকে পুষে রাখতে হয়, রেখে আপনাকে এই কাজটি করতে হয়, কিছু করার নেই। অতএব সংবাদ উপস্থাপকের চূড়ান্ত ভাবরসের মধ্যে না ডুবলে সে সংবাদটা করতে পারবে না। তার জীবনে যেদিন অনেক আনন্দ, সেদিন খবর পড়তে হবে কষ্টে। তার জীবনে অনেক কষ্ট, সেদিন খবর পড়তে হবে আনন্দের, একেবারে উল্টা। একেবারেই তাই। তাহলে তার জন্য ভাবরস অনিবার্য। একজন অনুষ্ঠান উপস্থাপকের জন্য ভাবরস অত্যাবশ্যক। কখনো কোনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান উপস্থাপনা করব, আবার কখনো আমরা কারো জন্মদিন অনুষ্ঠান করব। কোনোটি আনন্দের, কোনোটি বেদনার, কোনোটি সমান্তরাল। তাহলে এই যে একাকার। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী, এটা না বেদনার না আনন্দের, স্মৃতিতে আমরা গৌরব করবো রবীন্দ্রনাথ নিয়ে, ওটার আবার আলাদা ভাষা। তাহলে এই যে ভাষা বুঝে বুঝে অনুষ্ঠান না করতে পারলে অনুষ্ঠান উপস্থাপক হওয়া যাবে না। ভাবরস না জানলে ভালো আইনজীবী হওয়া যায় না। আদালত কক্ষে আপনার পক্ষে আসামি, তার উপর অন্যায় করে একটি মামলা দেয়া হয়েছে, আপনার আসামি যখন বিচার কক্ষে কথা বলছে, 13 মিনিট ধরে কাঁদছে আর কথা বলছে, কাঁদছে আর কথা বলছে। তো তার কান্না শেষ করে আপনি কিভাবে বলবেন কথা? কান্না শেষ হওয়া মাত্রই কি বলবেন, মহামান্য আদালত আপনি দেখলেন আমার আসামি কেমনে কান্না করে, এতেই আপনি বুঝতে পারছেন যে উনি এই দোষটা করে নাই, ওনাকে 27-এর 9 নম্বর ধারা অনুযায়ী খালাস করে দেন? দেবে? এই আসামির ভাবটা নিতে হবে। মহামান্য আদালত, আপনি একজন বিজ্ঞ আদালত, এই আদালত কক্ষে আপনি অনেক মামলার সমাধান করেছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আসামির উপর কতটা অন্যায় করা হয়েছে, কতটা অবিচার করা হয়েছে, তার ভেতরের আর্তনাদ, চোখের জল, নিশ্চয়ই আপনি এটা অনুমান করতে পারেন। সেই অনুমানের ধারাবাহিকতায় আমি আপনার কাছে বিনয়ের সাথে সম্মান রেখে অনুরোধ করছি, 27-এর এর 13 নম্বর অনুচ্ছেদ অনুসারে আমার আসামিকে বেকসুর খালাস দিয়ে তাকে আদালত থেকে, মামলা থেকে নিস্তার দেয়া হবে। হুম। তাই না? এই বিচারকের ধারা বলতে হবে সবার শেষে, তার আগে আবেগটাকে নিয়ে যেতে হবে, তা না হলে এটি জমবে না। একজন শিক্ষকও ভাবরস জানলে তার ক্লাস কোনোদিন ঝুলবে না, তার 1 ঘন্টা 2 মিনিটের মতো মনে হবে ছাত্রদের কাছে, ভাবরসটা জানতে হবে।
তাহলে আমরা এই ভাবরসটা বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। ভাবরস নিয়ে আমরা দুইটা বিস্তারিত ক্লাস করবো মূল কোর্সে, সেটিও একেবারে শতভাগ ব্যবহারিক ক্লাস। দেখেন, 9টা ভাব বা রসের বিষয় আছে নাট্যশাস্ত্রে। বাংলা সাহিত্যের সবচেয়ে মিষ্টি বাক্যটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু এইটা যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটার মিষ্টি থাকে? বা আই হেট ইউ, এটা যদি বলি আই হেট ইউ, তাহলে কি আর ঘৃণা থাকে? বিপরীত হয়ে যায় না? এই ভাববোধটা জানলে আপনি অনেক বাস্তবকে উল্টাতে পারেন, সেই সুযোগ আপনার হাতে আছে। এই জন্য ভাবরসটা পূর্ণাঙ্গ রূপে আমাদের জানতে হবে। তাহলে আমি আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা 9টা ভাবরসে বলি, কেমন হতে পারে দেখেন। আমি তোমাকে ভালোবাসি, 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 আমি তোমাকে ভালোবাসি। এক একটা এক এক রকম না? বাক্য একটাই, কোনোটার সাথে কোনোটার মিল আছে, খেয়াল করেছেন? এই ভাবরসটা আয়ত্ত হয়ে গেলে আপনার জন্য কবিতা অসম্ভব রকম জীবন্ত হয়ে উঠবে। আমাদের 3 মাসের যে মৌলিক কোর্স, সেখানে আমরা ভাবরস নিয়ে দুটো বিস্তারিত ক্লাস করব। একটি বাচিক শিল্পীর দ্বিতীয় যোগ্যতা। তৃতীয় যোগ্যতা হচ্ছে স্বচ্ছতা লাগবে, ক্লিয়ারিটি লাগবে। আমি আপনাদের সাথে কথা বলার জন্য একটা ক্লিপ মাইক্রোফোন লাগিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা এখানে? যে কারণে কিন্তু আমি অনেক আস্তে কথা বলছি, অনেক চিৎকার করছি, জোরে বেশ আস্তে কথা বলছি। এটা কেন? স্বচ্ছ, আমি জানি এইখানেই স্বচ্ছভাবে আপনারা শুনতে পাচ্ছেন। আপনি 10 জন হোক, 10,000 হোক, 5 লাখ হোক, যে মঞ্চে অনুষ্ঠান করছেন, যে পরিস্থিতিতে অনুষ্ঠান করছেন, স্বচ্ছভাবে সকল মানুষকে আপনার কথা শোনাতে হবে। এটি বাচিক শিল্পীর যোগ্যতা। আমি স্টেডিয়ামে যখন অনুষ্ঠান উপস্থাপনা করি, সেটার উচ্চতা একরকম। আর আমি 5 জনের একটি শ্রেণী কক্ষে যখন উপস্থাপনা করছি, সেটার উচ্চতা একরকম। তাহলে এই স্বচ্ছ করবার জন্য কি কি করণীয়, সেটা নিয়েও আমরা ক্লাস করব। বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে এই স্বচ্ছতা আবশ্যিক। 4 নম্বর, এটাকে ইংরেজিতে ভয়েস টোন বলে, কেউ টিউন বলে অনেকেও। এটা মূল বিষয় হচ্ছে স্বর প্রক্ষেপণ জ্ঞান। স্বরটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা যদি না জানেন, আপনার জন্য বাচিক শিল্প নয়। খেয়াল করেন, আমি যদি পাশের একজন মানুষকে বলি একটা বাক্য, কি অবস্থা, কেমন আছো, এভাবে বললেই যথেষ্ট। এটা যদি পাশের কক্ষের একজন মানুষকে বলি, তাহলে কি বলবো? কি অবস্থা, কেমন আছো। স্বর বদলে গেল না? এটা যদি বুড়িগঙ্গার ওই পাশে বলি, তাহলে কি অবস্থা, কেমন আছো, তখন আর একটা স্বর না? এই যে স্বরের ব্যবহার আপনার দূরত্ব নির্ধারণ। রবীন্দ্রনাথের কবিতা এরকম একটি চরণ আছে, তোমরা শুধায় ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছিলাম কে জানো। এই যে স্বর, কবিতায় বর্ণনা করা হচ্ছে আমি নদীর মাঝখানে, আর এই যুগের ছেলেমেয়েরা কোথায়? নদীর পাড়ে। আসছে ও, এই ফোনটা ধরতে পারে, গুরুত্ব নয়। তাহলে এই যে দূরত্বটা আপনি কি দিয়ে বোঝাবেন? তো আপনার স্বর দিয়ে বোঝাতে হবে। এই স্বরটা যদি না জানেন, তাহলে কি সেটা সম্ভব? কোনোভাবে সম্ভব না। অর্থাৎ স্বরটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে, স্বরের ব্যবহারটা। গেল। সংবাদ যারা পড়বেন, এসিটা একটু অন করো তো, গরম লাগে। সংবাদ যারা পড়বেন, তাদের তাদের শিরোনামটা উঁচু স্বরে পড়তে হবে, আর বিস্তারিতটা নিচু স্বরে পড়তে হবে, তাই না? শিরোনাম পড়লে, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। এটা যখন আবার বিস্তারিত পড়বেন, তখন নিচু স্বরে, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন, আহত হয়েছে অন্তত পক্ষে 50 জন। আহত সবাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বর বদলে গেল মুহূর্তেই। বা সংবাদ পড়ার ক্ষেত্রে, বাংলাদেশ যেদিন
বাংলাদেশ যেদিন ক্রিকেট খেলায় জিতে যাবে সেদিন আনন্দের স্বরে পড়তে হবে। আবার যেদিন, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, পুরান ঢাকায় 113 জন আগুন লেগে মারা যাবে সেদিন বেদনায় খবরটা পড়তে হবে, স্বরটা বদলে যাবে, এক এক রকম। এইবার তাহলে এই স্বর প্রক্ষেপণ এবার অনুষ্ঠান উপস্থাপনের ক্ষেত্রে কেন প্রয়োজন? অনুষ্ঠান উপস্থাপক রেজওয়ানা চৌধুরী বন্যাকে যেভাবে মঞ্চে ডাকে, সেইভাবে কি জেমসকে ডাকতে পারি? যদি বলে, সমাগত দর্শক মন্ডলী, মঞ্চে আসছেন প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস, মঞ্চে আসছেন নগর বাউল জেমস, মানুষ পিটাবে না? জেমস। আবার যদি বলেন, দর্শক মন্ডলী, মঞ্চে আসছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মানুষ কি পাগল বলবে না? উন্মাদ বলবে। রেজওয়ানা চৌধুরী বন্যা মানে ক্লাসিক্যাল, তাকে খুব তুমুল স্বরে বলতে হবে। আর জেমস মানে ভাঙচুর, দুষ্টু ছেলের দল এসে গান করবে। আর জেমসের আমি কয়েকটা কনসার্টের মানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম, আয়োজকের দায়িত্বে ছিলাম। প্রত্যেক অনুষ্ঠানে যে কয়টা অনুষ্ঠানে চেয়ার আর সোফা ছিল, মানে সেই সব অনুষ্ঠানে কম করে 20 থেকে 30 হাজার টাকা চেয়ার ভাঙার বিল দিয়েছি। এক অনুষ্ঠানে 212টা চেয়ার নাই। তারপর থেকে দায়িত্ব পাওয়ার পরে ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় জেমসের কনসার্ট মানে আমি কোনো চেয়ার সোফা রাখি না, ফাঁকা মাঠ, নাচ, যত পারিস নাচ। তার মানে জেমস মানে তো এই ভাঙচুর, চেয়ার ভাঙে 200, এক চেয়ারে 3 জন ওঠে না আসে, নিচে পড়ে গিয়ে পা ভাঙে, এরকম ঘটনাও আছে। তার মানে সেই জেমস মঞ্চে আসবে, তার দর্শক হচ্ছে এই তরুণ প্রাণের এই উশৃঙ্খল ছেলে মেয়ে, সোজা কথা, উন্মাদনা, আগুন ওদের মধ্যে। তাহলে সে আগুন মুখ ছেলে মেয়েদেরকে যদি সেই উপস্থাপনার সময় এরকম করে ডাকেন, তাহলে মানুষ তো খেপে যাবে। তখনকার শটটা অন্যরকম, ক্ষিপ্র শহর হতে হবে আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার এই ক্ষণে যে নামটি বলবো, নামটি বলতে না বলতেই মুহুর্মুহু করতালিতে ভরে উঠবে আয়োজন। কি বলবো নামটি? একদম ঠিক ধরেছেন, মঞ্চে আসছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা, আমাদের সকলের হৃদয়ের মানুষ, প্রিয় কণ্ঠশিল্পী, প্রিয় কণ্ঠস্বর, ব্যান্ড তারকা নগর বাউল জেমস। মঞ্চে আসছে নগর বাউল জেমস। তখন মানুষ উন্মাদ আরো আপনার পক্ষে। এবং এইটা যখন তুলবেন তখন জেমসের ড্রাম আর্টিস্ট শুরু করে দেবে, তা 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 তা, দেখবেন ও একেবারে উঠে গেছে অন্য একটা জায়গায়। এবং এই ঘোষণার সাথে সাথে জেমস দৌড়াতে দৌড়াতে মঞ্চে এসে দেখবেন, মঞ্চে উঠেই লাভ ইউ শুরু হয়ে গেল। তার মানে কি, পুরো পরিবেশটা গরম গরম। হ্যাঁ, ধন্যবাদ বাবু। তার মানে পুরো পরিবেশটা নির্ভর করে কার উপর? আপনার উপর। এখন আপনি যখন এই জায়গায় তুলে ফেলবেন, তখন দর্শক আপনার কথা শুনবে, ভালো লাগবে। অতএব এটা আপনি যদি না করেন, আপনি কিন্তু জেমসের মঞ্চে দাঁড়াতে পারবেন না, মানুষ আপনাকে মারবে। যদি ওই সময় মিষ্টি করে বলেন, মিষ্টি স্বর ওই জায়গা প্রযোজ্য না। নিচু স্বরটা, মিষ্টি স্বরটা রেজওয়ানা চৌধুরী বন্যার জন্য, উন্মাদ এবং উচ্ছ্বসিত স্বরটা জেমসের জন্য। এবার আসেন যারা ক্লাসে শ্রেণী দানে শিক্ষকতা করেন, তাদের জন্য এটি প্রযোজ্য, আইনজীবীর জন্য প্রযোজ্য, যারা ওয়াজ নসিহত করতে চান, ইসলামী দাওয়াত দিতে চান, তাদের জন্য এটি অসাধারণ। যারা ভালো ওয়াজি, খেয়াল করবেন দেশের অনেক ওয়াজি অনেক জনপ্রিয় হয়েছে, তাদের শিক্ষা দীক্ষা খুব বেশি না। এই মানুষগুলো স্বর নিয়ে অনেক খেলতে পারে। হঠাৎ করে বলছে, এ ভাইরা, এই গভীর রজনীতে যারা ঘুম হারাম করে জান্নাতের বাগিচায় বসেছেন, আসুন আসুন, আর একটু সামনে এগিয়ে আসুন, এই যে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করেন, আরেকটু আগান, আসুন, আমরা দুই হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে স্বর একবার উঠাচ্ছে একবার নামাচ্ছে, এই যে উন্মাদনা করে, তারপরে তার ওয়াজ ভালো লাগে, তার আগে ভালো লাগার কোনো কারণ নেই। এটি একটি শিল্প আমার কাছে মনে হয়। যে কারণে যারা একেবারে সমান্তরাল ওয়াজ নসিহত করে, দেখবেন অনেক জ্ঞানী হওয়ার পরে মানুষ শুনছে না, কিন্তু যখনই উত্থান পতন হচ্ছে, তখন কিন্তু মানুষ শুনছে। একবার উঁচুতে, একবার নিচুতে, এই স্বরের যে ব্যবহার একটা অসাধারণ অন্য পরিস্থিতি তৈরি করে। বক্তব্য, বঙ্গবন্ধুর বক্তব্য খেয়াল করেন, 7ই মার্চ শুরু করছে কি শান্ত স্বরে, ভাইরা আমার,
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। কি কোমল, কিন্তু হঠাৎ করে উঠছেন। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, মুহূর্তেই মনে সুপারির রাখবা খোল মেশিনে রক্ত কেটে তৈরি যখন হচ্ছে। দিয়েছি রক্ত আরো দেব। এই যে একটা বক্তব্য একরকম হলে ভালো লাগবে না, স্বরে উঠতে হবে, নামতে হবে। তো এই স্বর প্রক্ষেপণ জ্ঞানটা একজন বাচিক শিল্পীর জন্য অত্যাবশ্যক। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। 5 নম্বর যোগ্যতা হচ্ছে শ্রুতি মধুর কণ্ঠস্বর। অবশ্যই, যেহেতু শোনারই বিষয় বাচিক শিল্প, সেই কারণে শ্রুতি মধুর কণ্ঠস্বরটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আপনাদের যদি জিজ্ঞেস করি আপনাদের কার কার গলা ভালো, আপনার এখানে 10 ভাগ মানুষ হাত তুলবেন, আর 90 ভাগ মানুষ হাত তুলবেন না। এইটা একটা খারাপ জায়গা, চিন্তাটাই খারাপ। এবং বাঙালি সংস্কৃতির একটা বিষয় আছে, আমরা নিয়মিত আয়নার সামনে দাঁড়াবো আর লম্বা হব, লম্বা হয়ে একটা মামলা দেবো আল্লাহ তাআলা না, যে আমার কি আর 2 ইঞ্চি লম্বা আল্লাহ বানাইতে পারতো না, ওনার কি এত ঘাটতি। আল্লাহ তাআলা না। আবার ছেলে এবং মেয়ে সকলেই, মেয়েদের বেশি ছেলেদের কম, আয়নায় ক্লোজে গিয়ে মুখের উপর খুব মোলায়েম করে হাত দিয়ে বলবে, আল্লাহ তাআলা কি আর 1 পোস্ট ফর্সা আমারে বানাতে পারতো না, ওনার এত কৃপণতা। এই প্রবণতা, আসসালামু এইটা হচ্ছে আহ এই তৃতীয় বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশের জনগণের মধ্যে বেশি। এই সুন্দর চেহারার উচ্চতা দিয়ে কি হয় বলেন তো? সারা বিশ্বে অযোগ্যদের তালিকা সুন্দর এবং সুন্দরীরা থাকে, সারা বিশ্বে, বাংলাদেশে বেশি। অথবা এগুলো মাথা থেকে ফেলে দেবেন, এগুলো কিচ্ছুই না। যদি সুন্দর আর সুন্দরী এগুলো দিয়ে সব হতো, তাহলে হানিফ সংকেত কি করে বাংলাদেশে 5 দশক ধরে সেরা অনুষ্ঠান উপস্থাপক, আমারে বোঝান কিভাবে? ওনার কি উচ্চতা, কি চেহারা, কোনো কারণ আছে? হুম, এইবার আসেন, চঞ্চল চৌধুরী কি করে এতগুলো সুপারহিট সিনেমার হিরো? কি আছে হিরো হওয়ার? শাহরুখ খান কি করে বলিউডের বাদশা, আমারে বোঝান কি করে? কোনো কারণ আছে? চেহারা, উচ্চতা, এগুলো কি? এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে যোগ্যতা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর নাম হচ্ছে অপরা উইনফ্রে, আমেরিকার একজন কালো মহিলা। অনুষ্ঠান উপস্থাপনা করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, সবচেয়ে শক্তিশালী মহিলা। সেই মানুষটা একজন কালো, কোন দেশে? যে দেশটা বর্ণবাদের বিশ্বের জঘন্যতম উদাহরণ, আমেরিকা। যেখানে কালো সাদা এক বাসে যায় না, এক হোটেলে থাকে না, খায় না, এক বাড়িতে থাকে না, এক রাস্তায় যায় না, এক বিশ্ববিদ্যালয়ে পড়ে না। বর্ণবাদে পৃথিবীর নিকৃষ্টতম একটা দেশে সবচেয়ে ক্ষমতাধর নারী একজন কালো মানুষ। আর যেখানে বাংলাদেশে বর্ণবাদের কোনো বালাই নাই, সেখানে আপনার এত সংকট কিসের? এগুলো ঝেড়ে ফেলেন, এগুলো একেবারে ঝেড়ে ফেলেন, এগুলো কিচ্ছু না। যোগ্য হলে মানুষ জ্বলে ওঠে, এগুলো চেহারা উচ্চতায় কিছু যায় আসে না। এই বাংলাদেশে 2 হাত 2 পা নেই এমন মানুষও এসএসসি এইচএসসি তে এ প্লাস পাচ্ছে না, পাচ্ছে তো। তাহলে আপনি কিসের সংকটে আছেন? একটু কালো, একটু খাটো। উন্নত দেশের মানুষ কখনোই এগুলো নিয়ে ভাবে না। আমরা এগুলো ভেবে নিজেদেরকে ক্ষুদ্র করি, ছোট করি এবং আরো ভেতরে ঢুকাই, এবং আমরা পারি না পারি না এই ধারে। আচ্ছা, আমি আমেরিকান যে উপস্থাপিকার নাম বলছি, ওনার নাম অপরা উইনফ্রে। অপরা উইনফ্রে, ওনার অনুষ্ঠান দেখবেন। এখন এই প্রেক্ষাপটে বলছি, আপনার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার গলাটাও এরকম খারাপ, এই চিন্তাটাও খারাপ। প্রত্যেকটা মানুষকে স্রষ্টা অসম্ভব সুন্দর গলা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আপনারটা আপনার মতো সুন্দর, আমারটা আমার মতো। প্রতিটি মানুষ আলাদা, আলাদা প্রতিভা, আলাদা সুন্দর। আপনি আপনার সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা রেখে ওইটাকে আরো কিভাবে ভালো করা যায়, আমরা সেই কাজটি করি। কিন্তু আগেই যদি সিদ্ধান্ত নেন আপনারটা খারাপ, আপনার হবে না, তাহলে কিন্তু তাকে দিয়ে করা খুব কষ্ট। আগে বিশ্বাস করতে হবে যে আমি পারি, আমি পারবো, এবং তাহলেই সম্ভব। ফাতেমাতুজ জোহরা এখন আমার অফিসে আসে, ওনার সাথে অনেক আড্ডা হয় প্রায়। নজরুল সঙ্গীত 21শে পদকপ্রাপ্ত শিল্পী। এই ফাতেমা আপা যখন গানে আসে, তার উস্তাদরা বলেছিল তোমার গলা হাসের মতো, তোমাকে দিয়ে গান হবে না, তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি নাচ করো। কিন্তু ও নাচর বান্দা গান করে। সেই ফাতেমাতুজ জোহরা গান চর্চা করতে করতে একটা সময়, এখন নজরুল সঙ্গীত মানে আমরা ফিরোজা বেগমেরটা যে সৌন্দর্য দেখি, ফাতেমাতুজ জোহরাকে আলাদা মাদকতা লাগে, আলাদা সুন্দর, তাই না? এটা কেন সে চর্চা করে জয় করেছে?
আচ্ছা, এরপরে আসেন বন্যা মির্জার যে গলা, এই গলায় কি অভিনেত্রী হওয়ার কথা? আমার ওস্তাদ গাজী রাকায়েতের যে গলা, সেই গলায় তিনি 2-3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনয় করে। তাহলে আপনি কি নিয়ে সংকুচিত? এই সংকোচ ফেলে দেন। যদি আপনি ঠিকঠাক ধারালো হন, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আমরা কোর্সে আপনার গলাটা আরো কি করে শ্রুতি মধুর করা যায় সেই কাজটি করব, কিন্তু কোনোভাবেই আপনাকে সার্জারি করে গলাটা অনেক মোটা বানিয়ে দেবো এরকম কোনো সুযোগ নেই। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা চর্চা করে এই গলাটা অনেক বেশি ব্যবহার উপযোগী, অনেক বেশি চকচকে ধারালো কিভাবে করা যায় সেই কাজটি করবো। একটি উদাহরণ এই জায়গায় দিই। ধরেন আপনার ঘরে বড় একটি রামদা আছে, রামদা তো দেখেছেন মিশা সওদাগরের বাহিনীর পেছনে বাংলা সিনেমায় থাকে, বড় রামদা। তো ঘরে ধরেন খাটের নিচে পড়ে আছে, কিন্তু সেটা মরিচা পড়ে গেছে, কোনো কাজ হয় না। পক্ষান্তরে একটা 6 ইঞ্চি ছুরি আছে ঘরে, সেটা চকচকে ধারালো। ক্ষমতা কার বেশি? এই 6 ইঞ্চি ছুরিটার। কারণ কি? এটি চকচকে ধারালো। তো আপনার কণ্ঠস্বরটি চকচকে ধারালো যদি থাকে, অনেক ব্যবহার উপযোগী থাকে, তাহলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। অনেক মোটা গম্ভীর প্রয়োজন এটা আমি বিশ্বাস করি না। অতএব আপনার যার যেটি আছে সেটাকে আমরা পরিচর্যা, অনুশীলন করে আমরা আরো বেশি বেশি নান্দনিক করব, এটা মাথায় রাখবো। এবং স্বরচর্চা নামে একটি ক্লাস আছে, সেই চর্চার ক্লাসে শ্রুতিমধুর কণ্ঠস্বর বানানোর জন্য কি কি চর্চা, কি কি করণীয়, কি খাবেন কি খাবেন না, কতটুকু ব্যবস্থাপনার মধ্যে থাকবেন, পুরো বিষয়টা আমরা আলোচনা করব। সুন্দর মিষ্টি গলা সকলের প্রয়োজন। আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, কণ্ঠ অভিনেতা, প্রত্যেকটা মানুষকে চমৎকার শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রয়োজন। 7 নম্বর যোগ্যতা, মেধা এবং অভিজ্ঞতা খুব খুব প্রয়োজন। 6 নম্বর, আপনি খবর পড়ছেন আমেরিকান নির্বাচন নিয়ে, কিন্তু জানেন না আমেরিকান নির্বাচন 4 বছর পর পর হয় না, 14 বছর পর পর হয়। হ্যাঁ, অনেকেই জানে আমেরিকার প্রেসিডেন্ট মানে তো বুশই। বুশ ছাড়া তো আমেরিকার আর কোনো প্রেসিডেন্ট নেই। এরকম মানুষও কিন্তু এই দেশে আছে। হ্যাঁ, বুশের পরে যে কত প্রেসিডেন্ট আসছে এই হিসাবই নাই ধরেন। তাহলে আপনার সেই খবরটা তো ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আপনি রাশিয়া ইউক্রেনের খবর পড়ছেন, জানেনই না যে রাশিয়া ইউক্রেন আপনার ইউনিয়নের কোন 2টা গ্রামের নাম আপনি জানেনই না। হয়তো। তাহলে খবরটা পড়বেন কি করে? রাশিয়া ইউক্রেন যে দুটো দেশ, যে তারা যে যুদ্ধ করছে সেটা না জানলে খবরটা ভালো হবে না। কবিতা পড়ছেন মে দিবস নিয়ে, আপনি জানেন না মে দিবস কি। কবিতা পড়ছেন সব বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে, আপনি জানেন না স্বদেশ প্রত্যাবর্তন কি। তাহলে কবিতাটি ভালো হবে না। অর্থাৎ আমি যখন যে বিষয়ে কাজ করছি, সেই বিষয়টা সম্পর্কে আমাকে সম্যক ধারণা রাখতে হবে। অবশ্যই যদি সম্যক ধারণা না রাখেন, তাহলে সেই কাজটি যতই উচ্চারণ জানেন, ভাবরস জানেন, সেটি নষ্ট হয়ে যাবে যাবে। তো বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে ওই সংক্রান্ত মেধা এবং অভিজ্ঞতা জরুরি। 7 নম্বর হচ্ছে আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ। এটার সাথে গতি, বিরতি এবং চাপ, এই 3টা বিষয় সম। আর্টিস্টিক রিডিংটা কি জিনিস একটু আপনাদের বলি। আপনারা এখন পর্যন্ত যে 300 লোক, 250+ লোক আছেন, আপনার 250 জনই কিন্তু আমার সাথে এই 2 ঘন্টা বসে থাকবেন, এইরকম ইচ্ছা সকলের ছিল না। সবাই ভেবেছিলেন ঢুকি, ঢুকে ভালো লাগলে কিছুক্ষণ করব, বের হয়ে আসবো, না লাগলে তো করবোই না। কিন্তু আসার পরে দেখছেন যে এই ছোকরা বয়স কম হলেও বলে ভালোই তো। একটা জায়গায় আটকে গেছে, কেউ কেউ অনেকেই আটকে গেছে। আমার ধারণা 80 ভাগ মানুষ আটকে গেছে। আপনারা এই যে এখন 1 ঘন্টা 40 মিনিট ইতিমধ্যে হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট থাকার হয়তো খুব একটা ইচ্ছে অনেকেরই ছিল না। এই আটকে যাওয়ার পেছনে আর্টিস্টিক রিডিং একটা বিষয়। আমি প্রয়োজন অনুসারে, খেয়াল করেন, কখনো অনেক শান্তভাবে ধীরে ধীরে কথা বলছি, আবার প্রয়োজন অনুসারে অনেক দ্রুত বলছি। এই দ্রুত এবং ধীরে, এইটা একটা ঢেউ তৈরি করে, কথার মধ্যে একটা শিল্প তৈরি করে। আবার আমি কখনো কখনো বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে কথা বলছি। এতে একটা শিল্প এবং আগ্রহ তৈরি করে। আবার হঠাৎ আমি কোনো কোনো জায়গায় এরকম একটু বিরতি দিচ্ছি। অর্থাৎ এই গতি, বিরতি, চাপ, এই 3টা বিষয় মিলে মানুষের কথা বলায়, বক্তৃতায়, আবৃত্তিতে একটা আলাদা মোহ তৈরি করে। তো আমরা এই ক্লাসে ওই আর্টিস্টিক রিডিং আমরা শিখবো যে কিভাবে করা যায়। ছোট্ট একটি কবিতার অংশ শোনালেই বুঝবেন যে আর্টিস্টিক রিডিং কতটা চমৎকার। খেয়াল করেন, বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণে বলেছিল, যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু
কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমি এই কবিতাটুকুর মধ্যে গতি, চাপ এবং বিরতির বৈচিত্র্যময় ব্যবহার করেছি। দেখেন, এই কবিতাটুকু আর একবার পড়ছি শুদ্ধ উচ্চারণে ঠিকঠাক ভাবে। এর মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণ। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। কোনটা শুনবেন? আগেরটা। কিন্তু পরেরটাও কিন্তু উচ্চারণও ঠিক আছে, ভাবরসও ঠিক আছে। শুনবেন না কেন? শুনবেন না, এটার মধ্যে আর্টিস্টিক রিডিং নাই। আপনাকে মানুষকে মোহবিষ্ট করার জিনিস নাই। মোহবিষ্ট করার জিনিস হচ্ছে যখন গতি, চাপ, বিরতি নিয়ে অনেক লন্ডভন্ড খেলতে পারবেন, তখন একটা দারুণ জিনিস হবে। তো আমরা ক্লাসে কিভাবে এই গতি নিয়ন্ত্রণ করবেন, কিভাবে বিরতি দিবেন, কিভাবে শব্দের উপর চাপ দেবেন, এটা নিয়ে বিস্তারিত ক্লাস করব। এটিও সবগুলো মানুষের প্রয়োজন বাচিক শিল্পে যারা কাজ করবেন। দেখেন, বঙ্গবন্ধু বলেছেন কেউ দাবায় রাখতে পারবে না। আচ্ছা, বারবার বঙ্গবন্ধুর উদাহরণ নিয়েও আবার আপনাদের কথা থাকতে পারে। বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাংলাদেশের না, বিশ্বের গর্বের এটা। এবং ওই ভাষণের যত ব্যাখ্যা করবেন, ওটি অসাধারণ একটি কবিতা। হ্যাঁ, আপনি বিএনপি করলে আমার অসুবিধা নেই, কিন্তু কবিতাটি অর্থাৎ শেখার জন্য ভাষণে, বাংলা ভাষণে উনি এক নাম্বার। অথবা এই জন্য উদাহরণ দিই, ওনার উদাহরণ হচ্ছে, ওনার বক্তব্যের এই জায়গার দেখেন, কেউ দাবায় রাখতে পারবে না। উনি দাবায়ের উপর চাপ দিলেন। আপনি যদি কেউ চাপ দেন, দেখেন লাইনটা হয় না। কেউ দাবায় রাখতে পারবে না, জমে না। কেউ দাবায় রাখতে পারবে না, জমে না। জমতে হলে দাবায়ের উপর চাপ লাগবে, কেউ দাবায় রাখতে পারবে না। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, দুর্গের উপর চাপ লাগে। যারা বক্তব্য দেবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য এটি গড়ে খুব গড়ে দুর্গ গুরুত্বপূর্ণ। গড়ে তোলো। এবং এই এমফ্যাসিস বা চাপ কেউ একটি বাক্যকে দাবায় অনেক রাখতে নতুন পারবে অর্থ দিতে পারে। খেয়াল করেন, দাবায় রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা একটা কিরকম হয়ে যায়? আমি তোমাকে ভালোবাসি, আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি। ভালোবাসি, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। মানে কি এক দেখেন, আমি যখন তোমাকে আমির উপর চাপ দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি একটা মানে। যখন তোমাকেতে চাপ দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, তখন আর একটা মানে। যখন ভালোবাসিতে চাপ দিই, দেখেন, আমি তোমাকে ভালোবাসি, আর একটা। অর্থাৎ এই চাপ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই চাপ, গতি, বিরতি নিয়ে ক্লাস করব। এটিও বাচিক শিল্পীর জন্য অত্যাবশ্যক, সকলকে লাগবে। 8 নম্বর যোগ্যতা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। এটি খুব প্রয়োজন। বাংলাদেশের মানুষের অনেক আবেগ, এই আবেগের কোনো 5 পয়সার দাম নেই। বান্ধবী ফোন করে একটু খারাপ বললো, তারপর 3 দিন ভাত খায় না, এরকম মানুষ বাংলাদেশে অনেক। বন্ধু একটু নিন্দা করলো, তারপরে 3 মাস তার সাথে কথা বলে না, এরকম মানুষ এই দেশে অনেক। এইগুলো নিয়ন্ত্রণ না করলে বাচিক শিল্পী হওয়া যায় না। আপনি কবিতা পড়ছেন মাকে নিয়ে, কিন্তু ওই দিনই আপনার হঠাৎ 6 মাস আগে প্রয়াত মায়ের কথা মনে পড়ে গেল, আপনার নিজ মায়ের কথা। আপনি তারপর হাউ হাউ করে মঞ্চে কাঁদতে শুরু করলেন। এই কান্নার কোনো দাম আছে? মানুষ কি আপনার মা হারানোর বেদনা দেখতে এসছে? তারা তো কবিতা শুনতে এসছে। কিচ্ছু যায় আসে না। আপনার 29তম জন্মদিনে 29টা কেক নিয়ে এসে কাটলো আপনার জামাই আপনার ঘরে। কাটার পরে খবর পড়তে গেলেন টেলিভিশনে, গিয়ে দেখলেন শোক সংবাদ পড়তে হবে। কিন্তু আপনার মনে তো 29টা কেক জবাই করার আনন্দ। এখন সেই আনন্দ কি আপনি টেলিভিশনে প্রচার করতে পারবেন? পারবেন না। এই আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। এই 29টা কেকের আবেগ বাদ দিয়ে আপনাকে এখানে বসতে হবে। তো এই আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে কোনোভাবেই একজন বাচিক শিল্পী হওয়া সম্ভব না। এই আবেগের সাথে আত্মবিশ্বাস অনেক বেশি সম্পৃক্ত। যাদের আবেগ গদগদ, তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়। আবেগ যত নিয়ন্ত্রণ করা যাবে, আত্মবিশ্বাস তত বাড়ানো সম্ভব। মিডিয়ার কিছু আচরণ, আপনাদের একটা আচরণ বলি। জন্মগতভাবেই স্রষ্টা মেয়েদেরকে হিংসুটে বানিয়েছেন ছেলেদের চেয়ে বেশি। এটা তো জানি, এটার সাথেও তো আপনারা দ্বিমত হবেন না। এবং মেয়েদের দোষ না, এটা আবার আমাকে অপরাধী নেবেন, এটা আমি বলছি না, এটা স্রষ্টা বিজ্ঞানসম্মত উপায়ে সায়েন্স গবেষণা করে বলা হচ্ছে ছেলেরা মেয়েদের চেয়ে হিংসুটে হয় বেশি, এবং মেয়েরা মেয়েদের হিংসা করে।
তো একটি মেয়ে নিউজ পড়ে বের হচ্ছে, আর একটা মেয়ে নিউজ স্টুডিওতে ঢুকছে, এই তো স্টুডিওতে হয়। তো একটি মেয়ে নিউজে যখন ঢুকবে, যে মেয়েটা বের হচ্ছে সে বললো, আপু তুমি কি শাড়ি পরছো, দেখতে কাজের বুয়াগো মতো লাগে। তো যে মেয়েটা ঢুকছে ওই মেয়েটা কিন্তু 2 ঘন্টা ধরে মেকআপ নিয়েছে, হ্যাঁ, প্রস্তুত হয়েছে, আর সময় আছে 3 মিনিট। এখনকার শাড়ি বদলাতে পারবে? পারবে না। এই 3 মিনিটের মধ্যে ওর মাথায় ঢুকলো কাজের বুয়া, যে ঢুকছে। সে ভাবলো আমার সাবেক বয়ফ্রেন্ড যমুনা ফিউচার পার্কে গিয়ে 16,750 টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিল, আর শাড়িটা কাজের বুয়ার মতো। ওর মাথার মধ্যে কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া, কাজ। এইটা ঘুরতে ঘুরতে ও খবরে পড়লে কাজের বুয়ার মতোই খবরটা পড়বে। ওর মাথার মধ্যে তো কাজের বুয়া ঘুরে। মাঝখান দিয়ে উদ্দেশ্য কার হাসিল হয়ে গেল? যে মেয়েটা আপনাকে ডাউন দিতে চেয়েছিল সে কিন্তু সাকসেস, যাতে পরে প্রমোশনটা আপনার না হয়ে ওর হবে। তাহলে আপনি মাথার থেকে কাজের বুয়া ফেলে দিলে কি সমস্যা ছিল? আমি তো কোনো ক্ষতি দেখি না। ও কাজের বুয়ার মতো বলছে, বলুক না, কি যায় আসছে তাতে? কিচ্ছু যায় আসে না। বলুক ওর মতো বলুক। আপনি যা বলছে বলছে, খবরটা ভালো পড়েন, মানুষ শাড়ি দেখার সময় পাবেন। যে সিনেমার অভিনেতা অভিনয় ভালো করে, আপনারা কি তার শাড়ি পাঞ্জাবি দেখার সুযোগ পান? তখনই তার শাড়িটা দেখেন যখন তার অভিনয়টা দুর্বল হয়, খারাপ হয়, তাই নয় কি? তাহলে আপনাকে কি করতে হবে? ভালো অভিনয় যদি হয় তাহলে তার পোশাক দেখার কোনো সুযোগ নেই। আবার যদি, রবিন কই গেলা, রবিন কে আছো? তাহলে মেয়েটা যদি তার এই আবেগগত জায়গা থেকে বের হয়ে খবরটা ভালো করতো, তাহলে কিন্তু শাড়ি কাপড়ে মানুষের কোনো মনোযোগ থাকার সুযোগই ছিল না। সুতরাং আপনাকে কি করতে হবে? এই সমস্ত আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। হুটহাট করে মন খারাপ করা যাবে না, তাহলে গণমাধ্যম কর্মী হওয়া যায় না, বাচিক শিল্পী হওয়া যায় না। আবেগ নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যায়াম, এক্সারসাইজ আছে, আমরা সেটা করবো। নিজস্ব স্টাইল বা ধারা, এটা খুব প্রয়োজন। অনেকে ইতিমধ্যে এই 1.5-2 ঘন্টা আমার ক্লাস করে অনেকে ভাবছেন এই ছোকরা ভালোই কথা বলে, কালকে থেকে ওর মতো কথা বলা শিখবে। এইগুলো আবার অন্যায় চর্চা এবং অবৈধ চর্চা। এটি করা যাবে না। এটি একেবারেই করা যাবে না। কেন করা যাবে না? পৃথিবীতে প্রতিটি প্রতিভা একজনই হয়, দ্বিতীয় জনের হয় না। স্রষ্টা আমাকে আমার মতো সুন্দর করে পাঠিয়েছেন এবং আমি বিশ্বাস করি আমি সুন্দর। হ্যাঁ, আপনি বিশ্বাস না করলে সেটা আপনার দৈনিক। এখন আপনার মধ্যে অপার সম্ভাবনা, সৌন্দর্য আছে। সেটি কথা বলায়, আচরণে, চেহারায়, হেয়ার স্টাইলে, মেকআপে, গেট আপে, সমস্ত কিছুতে আপনার মতো একটা সৌন্দর্য আছে। সেটা আপনারটা প্রকাশ করতে হবে। আপনি আমারটা করলে হবে না। এই বাংলাদেশে হানিফ সংকেতের মতো কথা বলে কম করে 200 মানুষ। হানিফ সংকেত তো একজন। এই বাংলাদেশে মান্নার মতো দেখতে এবং মান্নার মতোই কথা বলে এরকম মানুষ পাওয়া গিয়েছিল 32 জন। কিন্তু মান্নার একটি সিনেমাও নামানো সম্ভব হয়নি। অভিনয়ে দাঁড় করালে দেখা যায় যে মান্না হচ্ছে না। প্রতিটি মানুষ আলাদা। তো আপনি যদি প্রিয়াঙ্কা চোপড়ার একটি সিনেমা ভালো লেগে যায় আর প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল করেন, আপনাকে কিন্তু কাজের গোয়ার মতো দেখা যেতে পারে। কারণ প্রিয়াঙ্কা চোপড়ার ওই সৌন্দর্য, ওই হেয়ার স্টাইল দীর্ঘ সময় গবেষণা করে সিনেমার প্রোডাকশন টিম তৈরি করে। আপনার মধ্যে ওই রকম অপার সম্ভাবনা, সৌন্দর্য আছে, আপনি আপনারটা বের করেন। পলাই, চলাই, আবৃত্তিতে সমস্ত ক্ষেত্রে নিজস্বতা খুব বেশি প্রয়োজন। এই নিজস্বতা বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের জন্য অনিবার্য। সবশেষ 10 নম্বর পয়েন্ট, প্রযুক্তিগত জ্ঞান, টেকনোলজিক্যাল নলেজ। 2024 সালে প্রযুক্তির জ্ঞান না থাকলে আপনাকে কোথাও কাজ করার সুযোগ নেই। তো শুরুতে আমরা প্রযুক্তিগত জ্ঞান নিয়ে আপনাদের সাথে 10 মিনিট কথা বললাম। দেখেন, এইটুকু হওয়ার কারণে আমরা ক্লাসটা কত ভালোভাবে করছি। এবং আপনারা এই যে এতগুলো মানুষ এতক্ষণ বসে আছেন, একবারের জন্য মনে হয়েছে এই ক্লাসটা অনলাইন? ক্লাসটা মনে হচ্ছে না অফলাইন, জীবন্ত, সজীব? এত মানুষ ক্লাসে আছে, আপনারা সবাই সবাইকে দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে প্রযুক্তিগত ব্যবহারটা আমরা ইতিবাচক ভাবে করতে পেরেছি এই জন্য। তো এই প্রযুক্তি ব্যবহার করলে অনেক দুঃসাধ্য সাধন করা যায়। একজন মানুষ আবৃত্তি করবে, তার মাইক্রোফোনটা কোথায় রাখবে এটুকু যদি না বোঝে, আবৃত্তিটি ভালো হবে না। একজন টেলিভিশনের অনুষ্ঠান সংবাদ উপস্থাপক যখন একটি হট সিটে বসে, এক গাদা প্রযুক্তিগত জ্ঞান তাকে আঁকড়ে ধরে। কিভাবে? এখানে একটা ক্লিপ মাইক্রোফোন থাকে, এটার বাক্স থাকে কোমরের মধ্যে, কানের মধ্যে একটা টক ব্যাগ থাকে, ওপাশ থেকে কেউ কাউ করবে, বিভিন্ন ডিরেকশন দেবে আপনার। পায়ের মধ্যে একটা প্যাডেল থাকবে, ওইটা লেখা উঠে যাবে। সামনে 4টা ক্যামেরা, 300 লাইট। এতগুলোর কারণে ওই যে চেয়ারটা থাকে ওখানে, ওই চেয়ারটা কিন্তু ইলেকট্রিক কোনো লাইন দিয়ে গরম বানানো হয় না।
এই যে এত পরিস্থিতির কারণে ওই সিটটাকে হট সিট বলা হয়। ওই সিটে, ওই হট সিট নাম হওয়ার কারণ হচ্ছে হট সিটে বসে আপনি শান্ত থাকবেন এবং সমস্ত পরিস্থিতি আপনি অনুকূলে রাখবেন। একটু এদিক ওদিক হলেই অনুষ্ঠানের 12:30 বেজে 12:45 বা একটাও বাজতে পারে। যে হট সিটে হট, জায়গাটা হট, কিন্তু আপনাকে কুল থাকতে হবে। হট সিট হওয়ার নাম কারণ হচ্ছে এইটা। তাহলে এই যে প্রযুক্তিগত জ্ঞান যদি আপনার না থাকে, বাচিক শিল্পটা হবে না। আমরা ভয়েস অ্যাক্টিং করি কখনো মাইকের কাছে, কখনো অনেক দূরে। যখন ফিসফিস করে ভয়েস আমরা আসবো, তখন মাইকের কাছে। যখন অনেক চিৎকার করে কথা বলছি, আমরা সকলেই আসবো, তখন আবার দূরে। এগুলো প্রযুক্তিগত জ্ঞান। যত বেশি এটার সাথে সম্পৃক্ত হওয়া যাবে, আমরা বাচিক শিল্পী হিসেবে কাজ করে তত বেশি সম্পৃক্ত হবে। অনেক কথা বলে ফেলেছি। আপনারা ভাবছেন এত কথা না বললেও হতো, কেউ কেউ হয়তো ভাবছেন এবং কেউ কেউ হয়তো বিরক্ত হয়ে চলেও গেছেন। আমি সবাইকে রক্ষা করতে চাইও না। যে থাকার সে থাকবে, আর যে যাবার সে যাবে। এটাই নিয়ম, এটা আমি বিশ্বাস করি। এবং কোনো মানুষের দ্বারা পৃথিবীর সব মানুষকে জয় করা প্রয়োজন নেই। যারা চলে গেছে তারা ভাবছে ওনাকে জয় করতে পারিনি বলে আমি হেরে গেছি। এটা আমি কখনোই মনে করি না। সবাইকে জয় করা পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। অথবা আমি হাসান মাহাদি কোন ছাড়, এটা চেষ্টা করবো। তো যারা শেষ অব্দি ছিলেন, আমার ধারণা এই এই ক্লাসটি আপনাদের জন্য অনেক কাজে দেবে, এটি আমি বিশ্বাস করি মনে প্রাণে। আর এখন আমি একটু আপনাদের কথা শুনি। এই এই আলোচনার ধারাবাহিকতায় আমরা এতক্ষণ যে 10টি পয়েন্টের কথা বললাম, এই 10টি পয়েন্ট যদি আপনার আয়ত্তে থাকে, আপনি বাচিক শিল্পের কোথাও আটকাবেন না, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে আপনাকে আটকাবে। এই 10টা আপনার দখলে থাকলে আপনি যা ইচ্ছে তাই হতে পারবেন। আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, ভালো বক্তা, যেটা মনে চাই সেটা হতে পারে। জিনিসটা এইরকম, এই 10টা বিষয়। বড় রেস্টুরেন্টে যখন সকালবেলা রান্না হয়, তখন ডালে চালে খিচুড়ি একটা বড় পাতিলে রাখে। তো রান্নাটা যখন শেষ প্রান্তে, তখন এইগুলো আবার ভেঙে ভেঙে 10টা পাতিলে দেয়া, গরম থাকতেই। 10টা পাতিলের একটার মধ্যে চিকেন দিয়ে, একটা মোচড় দিয়ে, ওইটার নাম হয়ে যায় চিকেন খিচুড়ি। একটার মধ্যে মাটন দিয়ে মাটন খিচুড়ি, একটা এগ খিচুড়ি, একটা ভেজিটেবল, নানান পদের নাম হচ্ছে, কিন্তু জিনিস কিন্তু একই জিনিস। বাচিক শিল্পটা জিনিস এরকম 80 ভাগ জিনিস বা 90 ভাগ জিনিস একই, উপাদান একই। সেই উপাদান হচ্ছে এই 10টা। এই 10টা যদি থাকে, এর সাথে একটু কৌশল যুক্ত হলে সেটা আবৃত্তি হবে, আর একটু অন্য কৌশল যুক্ত হলে সংবাদ হবে। কিন্তু ঘটনা বা জিনিস কিন্তু একই। তো আমরা পুরো 3 মাসের শতভাগ ব্যবহারিক উপায়ে আমরা এই 10টা বিষয়কে নিশ্চিত করবো আপনাদেরকে। একটু আমার উদাহরণ দিই। বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে আমি শুধু 2টা কাজ করতে চেয়েছিলাম। একটু হচ্ছে অভিনয় করব, এই জন্য থিয়েটার শুরু করলাম। আর একটু হচ্ছে আবৃত্তি করব, এই জন্য অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের আন্ডারে আবৃত্তি চর্চা শুরু করি। এই দুটো কাজই করেছিলাম। কিন্তু এই দুটি কাজ করবার কারণে আমার আজকের যে 10টা বিষয়, এটা এক প্রকার আয়ত্তে ছিল। কিন্তু পেশাগতভাবে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি উপার্জন করি বিজ্ঞাপনের ভয়েস দিয়ে। টেলিভিশনে যত বিজ্ঞাপন দেখেন, এর মোটামুটি 30 থেকে 40 ভাগ বিজ্ঞাপনের পেছনের কণ্ঠস্বরটা আমার, আমি দিই। এবং এক লাইন বিজ্ঞাপন দিলে অনেক টাকা দেয় বিজ্ঞাপনটা, মানে এটা একটা বাণিজ্যিক কমার্শিয়াল মার্কেট আর কি। তো এই মার্কেটে আমি কোনোদিন প্রবেশ করব কল্পনাও করি। মানে এই ভয়েস গুলো, প্রমোট ভয়েস, বিজ্ঞাপনের ভয়েস প্রচুর দিচ্ছে। এমনি ভালোবাসার অসাধারণ কিছু গল্প শুনতে প্রতিদিন চোখ রাখুন, শুধুমাত্র এনটিভির পর্দায়। এইসব গলা আমি কোথাও শিখিনি, কিন্তু এটা যেহেতু আবৃত্তি আর সংবাদ আবৃত্তি আর অভিনয় করতে থাকার কারণে এই যে 10টা বিষয় আমার মধ্যে আয়ত্ত ছিল, আমি অনায়াসে এখন প্রচুর বিজ্ঞাপনের ভয়েস। এবার সেন আমি হঠাৎ করে ভয়েস অ্যাক্টিং এর সুযোগ এসলো দীপ্ত টিভি, দুরন্ত টেলিভিশনে। আমি কিন্তু কোনোদিন কল্পনা করিনি যে আমি কণ্ঠ অভিনেতা। এইটারও কোনো আমার ওস্তাদ নেই, কারোর কাছে শিখি নাই। এইটাও আমার এই 10টা বিষয় থাকার কারণে সহজ হয়ে গেছে। বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনুষ্ঠান উপস্থাপনা করি। জাতীয় আন্তর্জাতিক অনেক বড় বড় অনুষ্ঠান আমি উপস্থাপনা করি। কিন্তু আমার জীবনে কোনোদিন অনুষ্ঠান উপস্থাপনার একটি ক্লাসও আমি কারোর কাছে শিখি নাই, করিনি। এখন এগুলো কেন পাচ্ছি? আমার কাছে এই 10টা বিষয় একটা হাতিয়ার ছিল, অভিনয় শিখবার কারণে এবং আবৃত্তি শিখবার কারণে। তো আপনাদের জন্য বলা, হয়তো ভেবেছিলেন এই ক্লাসটা করে আপনি শুধু সংবাদ উপস্থাপক হতে চান, কিন্তু 2 বছর পরে যে আপনার অনুষ্ঠান উপস্থাপন করতে ইচ্ছে করবে না, সেটা কে জানে। অর্থাৎ এই জিনিসগুলো যদি আপনার প্রস্তুত থাকে, বাচিক শিল্পের অনেক কাজ করা সম্ভব। আমরা 3 মাসের একটি কোর্স রয়েছে, যে কোর্সে এই 10টা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে শতভাগ ব্যবহারিক উপায়ে শিখিয়ে থাকে। আপনাদের কাছ থেকে পরিচয় শুনবো। পরিচিতিতে থাকবে এই কয়টা বিষয়:
আজকেই নাম, নিজের জেলা ও বর্তমান অবস্থান, পিতামাতার নাম ও পেশা, নিজের পেশা, শখ, বৈঠকের এই ক্লাসে কেন যুক্ত হলেন, ভবিষ্যৎ পরিকল্পনা। এই সবগুলো বিষয় মিলে হবে 40 সেকেন্ড মাত্র, এর বেশি না। এই 40 সেকেন্ড হাস্যোজ্জ্বল দিতে হবে। এই পরিচয় দেওয়ার কয়েকটা শর্ত করি। প্রতিটি মানুষের এই যে 40 সেকেন্ড, এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, এটি শ্রেষ্ঠ উপস্থাপনা। চাকরির ভাইবা বোর্ডে গেলে আপনি ফিজিক্সের অত সূত্র জানেন কিনা এটা আগে জিজ্ঞেস করবে না। সবার আগে জিজ্ঞেস করবে আপনি আপনার সম্পর্কে 1 মিনিট বলেন। সেই সময় আপনারা ভেবে থাকেন আপনার বাবার নাম জানতে চাচ্ছে বুঝি। আপনার বাবার নাম জেনে উনি কি করবো? ওনার কাছে আপনার সিভি আছে না? বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, 14 গোষ্ঠীর ঠিকানা তো ওনার কাছে আছে। তার মানে আপনার কাছে কেন জানতে চাইছে আপনার উপস্থাপনার শৈলী কেমন এবং সেইটার সাথে আপনার আত্মবিশ্বাস কেমন। কিন্তু আমরা ভাইবা বোর্ডে 70 থেকে 75 ভাগ ছেলে মেয়ে বিসিএস ভাইবা বোর্ডে ফেল করে এই 1 মিনিটের কারণে। আমাদের বৈঠকে বিভিন্ন ক্লাসে বিসিএস ভাইবা বোর্ড যারা ট্যাকল দেয়, তারা ভাইবা বোর্ডের যারা বিচারক তারা আসে। তো তারা এসে বলেছে এই 1 মিনিটটা মুখ্য, কারণ আপনার জ্ঞান কতটুকু সেটা কিন্তু, ওই বিষয়ে আপনি কতটুকু জানেন সেটা কিন্তু প্রিলি এবং রিটেনে নেওয়া হয়েছে। ভাইবার কাজ জ্ঞান না, ভাইবার কাজ আপনি কতটা উপস্থিত পরিস্থিতি সামলাতে পারেন, আপনার আইকিউ কতটা দ্রুত কাজ করে। হ্যাঁ, নানান, ধরেন আপনাকে হঠাৎ করে বলবে সোমালিয়ার প্রধানমন্ত্রীর নাম বলে। সোমালিয়ার প্রধানমন্ত্রীর নাম আপনার জানার প্রয়োজন নেই, আপনি জানেন। ভাইবা বোর্ড কিন্তু আপনি জানেন না এই কারণে নাম্বার কম দেবে না। বললো সোমালিয়ার খাদ্যমন্ত্রীর নাম বলো, আপনি ভড়কে গেলেন, আপনি ক্লান্ত হয়ে গেলেন। আপনার নম্বর ওই ক্লান্তির জন্য কমবে, উত্তরের জন্য। সোমালিয়ার খাদ্যমন্ত্রীর নাম জানা আপনার জন্য জরুরি না। বা বাংলাদেশের 32 জন মন্ত্রীর নাম কি আপনি জানেন না? কে কোন মন্ত্রী? যে মুখস্থ রাখা 4টি খানি কথা না, সে সোমালিয়া কোথাকার কথা। তাহলে ওই না জানাটার মধ্যেও আপনার কতটা আত্মবিশ্বাস, সেটা হচ্ছে ভাই। কিন্তু এইখানে এই 1 মিনিট আমরা সকলে একটা শোক সংবাদ হিসেবে দেই, যেটা হচ্ছে অন্যায়। এই কাজটি করা যাবে না। এটি হতে হবে আনন্দ সংবাদ, এটি হতে হবে আত্মবিশ্বাসী, এটি হতে হবে শুদ্ধ উচ্চারণে। 3টা বিষয় বলেছি, আনন্দ সংবাদ, শোক সংবাদ নয়। এটি হতে হবে আত্মবিশ্বাস। আপনার অনেকেই বলে আমার বাবা হলেন একজন উম ব্যবসায়ী। তখন মনে হয় না ওর বাপ সোর্স ছিল, টেনে ব্যবসায়ী বানালো। এক বাক্যে আত্মবিশ্বাসের সাথে বলবো আমার বাবা একজন ব্যবসায়ী, হয়ে গেল, কাহিনী শেষ। আত্মবিশ্বাস তখন কমে যায়। দেখেন শোক সংবাদ কিভাবে হয় আমি একটু বলি। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আব্বাস চেয়ারম্যান গতকাল রাত 8 ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাসান মাহাদি, আমার জন্ম ঝিনাইদহ। আমি বর্তমান ঢাকাতে থাকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি থেকে পড়াশোনা শেষ করেছি। শোক সংবাদ আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? পরিচয়টা এই সব সংবাদ দেওয়া যাবে না, এটা দিতে হবে আত্মবিশ্বাস। হাস্যোজ্জ্বল, দেখেন, আত্মবিশ্বাস, হাস্যোজ্জ্বল এবং শুদ্ধ উচ্চারণ এবং সময় জ্ঞান ঠিক রাখা। 1 মিনিট সময় দিলে 1 মিনিট 1 সেকেন্ড নেওয়া যাবে না, 1 মিনিটের থেকে 5 সেকেন্ড কম নিতে হবে। এটা হচ্ছে স্মার্টনেস। দেখেন 40 সেকেন্ডে আমি এর পরিচয়টা দিয়ে ফেলি। পরিচয়টা এরকমই হওয়া দরকার। আমি হাসান মাহাদি, আমার জন্ম ঝিনাইদহে। আমি বর্তমান ঢাকাতে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছি। আমার বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী। মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। আমার শখ কবিতা পড়া, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ রাখা, সিনেমা দেখা। আমি বৈঠকে যুক্ত হয়েছি, আমি চাই যে আমাদের প্রাণপ্রিয় বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই বাসনা নিয়ে। ভবিষ্যতে আমি একজন শিল্পী হয়ে বাঁচতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আশা করি কোনো একদিন আমি শিল্পী হয়ে উঠবো। আল্লাহ হাফিজ। 40 সেকেন্ডও হয়নি, 38 সেকেন্ড। এখন কেউ মনে করতে পারেন আপনার জীবন অনেক বর্ণাঢ্য, আপনি তো 25 মিনিট বলবেন, সময় নেই তো। আমার জীবনে এত বর্ণাঢ্য গল্প আছে, আমি 3 দিন বলতে পারবো আমার জীবনে। তো বলা যাবে না, 40 সেকেন্ডেই থাকতে হবে। আচ্ছা গেল, তাহলে এই চর্চাটা আমরা শুরু করছি। টেলিভিশনে যারা অডিশনে যাবেন, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, অভিনয়, রেডিও জগৎ, যে কাজটারই অডিশনে যাবেন, সেই অডিশনে গেলে আপনাকে প্রথম কিন্তু খবর পড়তে দেবেন। প্রথম ক্যামেরাটা অন করেই বলবে আপনার সম্পর্কে 1 মিনিট। এইটা হচ্ছে মূল অডিশন। এইটা পাশ করলে পরের ধাপে আপনাকে খবর পড়ার স্ক্রিপ্ট দেবেন, নইলে দেবে না। ওইটা ভালো না করলে আপনাকে বলবে যে আপনার অডিশন শেষ। পরিচয় পর্ব নেওয়ার পূর্বে বলে আপনার অডিশন শেষ, আপনি যান, অফিস থেকে জানাবেন। জীবনে আপনারা জানাবেন, কারণ আপনার অডিশনটা পরিচয় পর্বেই আপনি অকৃতকার্য হয়েছেন।
তাহলে পরিচয় পর্ব কিভাবে বলিষ্ঠ করব শুধু আমার এখানে না, এই চর্চাটা ব্যক্তিগত জীবনের সমস্ত জায়গায় প্রয়োজন হবে। এখন আমি আমাদের কোর্সটা সম্পর্কে একটু বলে আপনাদের সাথে পরিচয়ে যাব এবং প্রশ্ন থাকলে নেব। সেটি হচ্ছে, আমরা যে বিষয়গুলো বলছিলাম 10টা বিষয়, এই 10টা বিষয় মিলে 12 বছর থেকে, হ্যাঁ বুঝিনি, এখন আহ এই 10টা বিষয় 12 বছর থেকে যে কোনো বয়সের শ্রেণী পেশার মানুষের জন্য আমাদের একটি কোর্স রয়েছে, যেটি খুব আনন্দ চিত্তে এই 10টা বিষয় ব্যবহারিক উপায়ে শেখানো হয়। তার একটি হচ্ছে অফলাইন, এটি হচ্ছে 59তম আবর্তন। 59তম আবর্তনে ক্লাস হয় প্রতি শনিবার বিকেল 3টা থেকে 5টা। স্থান হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, সেগুনবাগিচা, ঢাকা। আমাদের ঢাকার বাইরে কোনো শাখা কোনো কিছুই নেই। এটি আমাদের অফিস নীলক্ষেতে, আর ক্লাস হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটার উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে, ক্লাস শুরু হবে আগামীকাল বিকেল 3টায়। এই ব্যাচে মাত্র 3টি আসন খালি আছে, অফলাইন ব্যাচে। যারা একান্তই অফলাইনে আগ্রহী এবং সুযোগ আছে তাদেরকে এই 3টি আসন ফাঁকা থাকা সাপেক্ষে সাধুবাদ জানাই। আর একটা ব্যাচ হচ্ছে অনলাইন ব্যাচ, যেটি ক্লাস হবে জুম অ্যাপে। আমরা আজকে যেভাবে ভিডিও মাধ্যমে ক্লাস করছি, পুরো 3 মাস সপ্তাহে একদিন এভাবে ক্লাস করতে হবে। এটি ক্লাস প্রতি বুধবার সন্ধ্যা 7:30 থেকে রাত 9:30। 2 ঘন্টা একটা নানা, মাঝে 10 মিনিটের বিরতি হয়, 1 ঘন্টা পরে 10 মিনিট বিরতি, তারপরে আবার এই হচ্ছে 2 ঘন্টার ক্লাস। এটি 22 মে বুধবার থেকে ক্লাস। আর ওরিয়েন্টেশন ক্লাসটা হয়ে গেছে গত সপ্তাহে। ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে এতক্ষণ যে 10টা বিষয় কথা বলছিলাম, ওরিয়েন্টেশন এই ক্লাসটাই ছিল। তার মানে আপনারা যারা পড়েছেন তারা ইতিমধ্যে ক্লাসটা পেয়ে গেছেন। 22 মে থেকে আপনারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন যারা ভর্তি হবেন এখানে। এই 59 এবং 60 অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচেরই নিয়মিত ফি 8,100 টাকা। আমাদের একটি অফার চলমান, এই অফারে কোনো কোর্স ফি বা মাসিক বেতন নেওয়া হচ্ছে না, শুধু নিবন্ধন ফি 2,000 টাকা আর একটা ফর্ম 100 টাকা। পুরো 3 মাসের কোর্সের সর্বসাকুল্যে ব্যয় হচ্ছে 2,100 টাকা। 2,100 টাকার বাইরে আর কোনো খরচ নেই। অফলাইন ব্যাচে স্টুডিও সেশন, লাইট ক্যামেরা, অটোকিউ ব্যবহার করে ক্লাস হয়, সেগুলোর ভিডিও দিয়ে দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু সার্টিফিকেট দেওয়া বাবদ, ভিডিও বাবদ আর কখনোই কোনো খরচ নেওয়া হয় না, মাত্র 2,100 টাকা খরচ। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এত কম পয়সায় কেন করান? বৈঠকে বাণিজ্যিক আরো অনেক প্রজেক্ট আছে। এই কোর্স সংক্রান্ত কাজগুলো আমাদের শতভাগ অবাণিজ্যিক। এটা ছড়িয়ে দেবার জন্য আমাদের বৈঠক অডিও ভিজুয়াল, বৈঠক স্টুডিওর কাজ, তারপরে বৈঠক প্রোডাকশন হাউস থেকে, বৈঠক পাবলিকেশনস রয়েছে, সেখান থেকে নানাবিধ বাণিজ্যিক কাজ হয়। কিন্তু এই স্কুলিংটা শতভাগ অবাণিজ্যিক ভাবে আমি করি, চেষ্টা করি। তো এইখানে এই জন্য টাকাটা কম, মাত্র 2,100 টাকা খরচ। অনলাইন ব্যাচে আমাদের এখনো 20 কি 22টি আসন খালি। এই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা এই আসনটা পূরণ করব। মাত্র 2,100 টাকা আপনারা দুটো ব্যাচে ভর্তি হতে পারবেন। কিন্তু আজকে সেমিনার উপলক্ষে বিশেষ একটি অফার শুধুমাত্র অনলাইনের জন্য। অফলাইন ব্যাচে 2,100 টাকায় দিতে হবে, এখানে কোনো কথা নেই। এই 3টি আসনে যারা আগ্রহী অফলাইনে করতে, তাদেরকে স্বাগত জানাই। আর যারা আজকে সেমিনার করছেন আমার সাথে প্রথম পরিচয়, তাদের জন্য একটি অফার। এই 2,100 টাকা থেকে আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য আরো 500 টাকা ছাড়। মাত্র 1,600 টাকায় আমরা যে 21টি বা 22টি আসন খালি, এই 21-22টি আসনে ভর্তি নেব। মাত্র 1,600 টাকা, 3 মাসে আর 1 পয়সাও কোনো খরচ নেই। এটা নিবন্ধন প্রক্রিয়া যেখানে দেয়া আছে, আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। অফিসের এই নম্বরটি হচ্ছে বিকাশের, পেমেন্ট করতে হবে, সেন্ড মানি না, এজেন্ট না। এটাতে পেমেন্ট করতে হবে, দোকান থেকে করে না নিজের নাম্বার থেকে করে, পেমেন্ট করতে হবে 1,630 টাকা অনলাইনের জন্য। আর যারা অফলাইনে আগ্রহী তারা হচ্ছে 2,140 টাকা পাঠিয়ে এই নম্বরটার হোয়াটসঅ্যাপেই নাম, মোবাইল নাম্বার, বিকাশের শেষ 4 সংখ্যা, আর কোন ব্যাচ, অনলাইন হলে অনলাইন আর অফলাইন হলে অফলাইন, এটি লিখে দেওয়ার পরে বাকি প্রক্রিয়া অফিস থেকে সম্পন্ন করে আপনার আসনটি নিশ্চিত করে আপনাকে ক্লাসে যুক্ত করবে। অফলাইন ব্যাচ আগামীকাল 3টায়, আর অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আমাদের 22 তারিখ। এই হচ্ছে দুটো ব্যাচ, আপনাদেরকে সাধুবাদ জানাবো। আর একটা ব্যাচ, আর এতক্ষণ আমি জানিয়ে কথা বলছিলাম, এটি হচ্ছে বড়দের ব্যাচ, 12 বছর থেকে যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য। আর এই কোর্সটি আহ, এই এই কোর্সটি শুধুমাত্র সংবাদ উপস্থাপক হলেই করতে হবে তা না। এইটা বিশেষ ভাইবা বোর্ডের জন্য প্রয়োজন, একজন বিতার্কিক বক্তা, এবং অসাধারণ একটি ভূমিকা পালন করবে স্কুল কলেজে এখন এক্সট্রা, অর্থাৎ শিক্ষায় যে নতুন শিক্ষা কারিকুলাম এসছে সেটার জন্য এই কোর্সটা অসাধারণ।
কারণ নতুন শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস এবং পড়া মুখস্থ বাদ দিয়ে পঠন পদ্ধতি বলা পদ্ধতিতে আনা হয়েছে, যে আমরা অনেক বেশি বলতে পারি, সেই সুযোগটি রয়েছে। সেই ক্ষেত্রে শুধু আপনি না, আপনার ছোট ভাই ছোট বোন, ঘরে থাকা বাচ্চা যারা এই মুহূর্তে স্কুলে কলেজে পড়ছে 12 বছরের ঊর্ধ্বে, তাদেরকেও কিন্তু আপনারা এই কোর্সে সামিল করতে পারেন, এই সুযোগটা দিতে পারেন, তাতে করে তার শিক্ষা জীবনটা আলোকিত হবে। আর এই কোর্সটি আপনারা যারা অনার্স মাস্টার্স পাস করেছেন, তাদের অনার্স মাস্টার্স পাস করার 15 বছরের শিক্ষা জীবন শুধু এই কোর্সটি আলোকিত করে ফেলবে। আপনার 15 বছর শিক্ষাটা তখন ঠোঁটে, ব্যবহারে, আচরণে চলে আসবে অনায়াসেই। আচ্ছা, পাশাপাশি একটি বাচ্চাদের ব্যাচ আছে, 5 থেকে 12 বছরের বাচ্চা। এটা অনলাইন নাই, অফলাইনে আমাদের অফিস নীল খেতে ক্লাস হয়। এটাও মাত্র 2100 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। মাত্র 25 জন বাচ্চা নিয়ে একটা ব্যাচ। ক্লাস হচ্ছে প্রতি শুক্রবার বিকেল 4:30 থেকে 6টা। যারা ঢাকার আশেপাশে আছেন তারাই কেবল আমাদের অফিসে এসে এই কোর্সটাতে অংশগ্রহণ করবার সুযোগ পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কোর্স পরিকল্পনা। দুটো ব্যাচে বড়দের এখন ভর্তি হওয়ার সুযোগ। একটি হচ্ছে অফলাইন শনিবার ব্যাচ, যেটা আগামীকাল 3টায় ক্লাস শিল্পকলাতে, 3টি আসন খালি। আর জুম অ্যাপে অনলাইন ব্যাচে যেটি ক্লাস হবে, সেটি ক্লাস 22 তারিখ শুরু হবে। সেটার জন্য আজকে সেমিনার অফার 1630 টাকা বিকাশ করে আজকে করতে পারবেন। এখন কথা হচ্ছে, সেমিনার অফারটা শুধুমাত্র আজকের জন্য, কিন্তু আজকে তো ইতিমধ্যে অনেক রাত 9টা বাজে, হয়তো অনেকের বিকাশ নেই, যে কারণে আমরা এই অফারটি আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আসন থাকা সাপেক্ষে চলমান রাখবো। আগামীকাল দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ আসন পূর্ণ হলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে যে আসন পূর্ণ হয়ে গেছে, এই যাত্রায় আর নেওয়া হচ্ছে না। যারা এই যাত্রায় সুযোগ পাবেন না, তারা হচ্ছে পরের সেশন 3 মাস পরে যুক্ত হবেন। অনেকে শুক্রবার ব্যাচে, শুক্রবার অফলাইন ব্যাচের জন্য আবেদন করতে পারেন। শুক্রবারের অফলাইন ব্যাচটা আজকে শুরু হয়েছে এবং সেটার আসন পূর্ণ হয়েছে আরো 15 বা 20 দিন আগে। তো আসন পূর্ণ হলে সেখানে আর নেওয়ার সুযোগ থাকে না। তথাপি তারপরেও একান্তই শুক্রবার ব্যাচে ছাড়া সম্ভব না। তারা অফিসে তার নাম, মোবাইল নাম্বারটি দিয়ে রাখবেন। যদি কখনো একটি আসন হুট করে অনাকাঙ্ক্ষিত ভাবে খালি হয়ে গেল, তাকে জানানো হবে, সে ঢুকতে হবে। অফিসিয়ালি শুক্রবার ব্যাচে কোনো সুযোগ নেই। তো এই দুটো ব্যাচে সিট কত? সিট সংখ্যা হচ্ছে অফলাইন ব্যাচে 100, আর অনলাইন অনলাইন ব্যাচেও 100। বাচ্চাদের ব্যাচে 25, বড়দের ব্যাচে 100 আসন একটা ব্যাচে। আচ্ছা, আর একটা ছোট্ট ঘোষণা দিয়ে শেষ আপনাদের সাথে যাব। বৈঠক মাত্র 7 বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাচিক শিল্প অঙ্গনে, আপনাদের দোয়ায়। তো এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের শৃঙ্খলা। আমাদের যা বলবো তাই হয়। 7টার ক্লাস 7টাই হয়, 10:30টার ক্লাস 10:30টাই হয়। যা বলবো 3 মাসের মধ্যে কোনো ব্যত্যয় নেই। খুব সুচারু সুশৃঙ্খল ভাবে আনন্দ চিত্রে উৎসব মুখর প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। প্রতিটি ব্যাচে 3জনকে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। অনলাইন ব্যাচের ক্লাসের রেকর্ড থাকে, সেগুলো পরে দিয়ে দেওয়া হয়। সপ্তাহে মাত্র যে কোনো ব্যাচেরই একদিনই ক্লাস হবে। তো এই যাত্রায় বৈঠকে আপনাদেরকে সামিল হবার আমন্ত্রণ জানাবো। আর আমাদের দুটো বই রয়েছে বৈঠক পাবলিকেশনের। একটি হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। এই বইটি রকমারি.com সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। এটি আহ বাচিক শিল্পী হতে কি কি করণীয়, সেজন্য এই বইটি দারুণ কাজে দেবে। আরেকজন অনেকে ভাবছেন কবিতা পড়া শুরু করবো, কোথা থেকে পড়বো। 100টি নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা, বাংলা সাহিত্যের 100টি নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা এখানে রয়েছে। এটির নাম সম্ভার। এটি আমার সংকলন গবেষণা, আর এটি আমার মৌলিক গবেষণা, দীর্ঘদিনের গবেষণা, বাচিক শিল্পের সহজ মন্ত্র। বই দুটো আপনারা সংগ্রহ করতে পারেন। এটি আপনার টেবিলে থাকলে অনেক সমৃদ্ধ দুটো বই আপনার টেবিলে থাকবে বলে আমার প্রত্যাশা। আরেকটা ঘোষণা হচ্ছে, আগামী 21 মে আমাদের একটা বর্ণাঢ্য আবৃত্তি অনুষ্ঠান রয়েছে শিল্পকলা একাডেমিতে। খুবই বড় অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের একটু বলে যাই। এই অনুষ্ঠানটি কবি রামচন্দ্র দাস, খুব নন্দিত এদেশের একজন কবি। ওনার লেখা গান এবং কবিতা নিয়ে জীবনের জলসা ঘরে শিরোনামে একটা জমকালো আবৃত্তি এবং সঙ্গীত সন্ধ্যা। 2জন পারফর্মার আমরা, কবি রামচন্দ্র দাস এবং আমি সেখানে 6টি কবিতা আবৃত্তি করবো এবং 3টি গান করব। আর কবি রামচন্দ্র দাস খুব ভালো গান করেন, আবৃত্তি করেন। উনি 6টা গান করবেন, 3টি কবিতা। এই আয়োজনে আপনাদের সামিল হতে অনুরোধ করে যারা ঢাকার আশেপাশে আছেন। এটি হচ্ছে শিল্পকলা একাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় যে হলটি, মিলনায়তনটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানের জন্য টিকিট প্রযোজ্য 300, 500 এবং 1000 টাকা। আজকে যারা সেমিনারে আসছেন তাদের জন্য সকল টিকিটের উপর 50% ছাড়।
তো যারা আগ্রহী তারা অফিসে ফোন করে টিকিটটা বুকিং দিয়ে রাখবেন, ছাড়ের টিকিটটা ওখানে গেলে পাবেন না। সেমিনার অফারে আপনারা এটি নিচ্ছেন, এটি অফিসে বলে বা বিকাশে টাকা পাঠিয়ে কনফার্ম করে রাখলে কাউন্টারে এসে টিকিটটা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ 300 টাকারটা আপনারা যারা সেমিনারে ছিলেন তারা পাচ্ছেন 150 টাকা, 500 টাকারটা 250 টাকা এবং 1000 টাকারটা 500 টাকা। সেমিনার উপলক্ষে এই অফারটাও নিশ্চিত করতে হবে আগামীকাল 2টার মধ্যে। 2টার পরে আর এই সেমিনার অফারটা থাকবে না। আমরা চাই যে এখান থেকে 50 জন আসুক। আমি ওটা ভেবেই 50টা টিকিট আপনাদের জন্য 50% ছাড়ে রাখার সিদ্ধান্ত অফিসকে জানিয়েছি। এই অনুষ্ঠানে যদি আসেন, আবৃত্তি নিয়ে আপনার ধারণা পাল্টে যাবে। আবৃত্তি কত উঁচু মানের শিল্প আপনি আপনার পাড়া মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে দেখে বুঝতে পারেন নাই, কিন্তু এই অনুষ্ঠানটি যখন করবেন, এই অনুষ্ঠানে যখন আসবেন তখন বুঝবেন যে আবৃত্তি অনুষ্ঠান এত কত গর্জিয়াস হতে পারে। এবং 1 ঘন্টা 15 মিনিটে আপনি একটু দম ফেলার সুযোগ পাবেন না। এত চমৎকার অনুষ্ঠান আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। শুধু আপনি না, আপনার ঘরের ছেলে মেয়ে, হ্যাঁ, না না, ঘরের ছেলে মেয়ে এবং পরিবারের সদস্যবৃন্দদেরকে নিয়েও আপনারা এখানে আসতে পারবেন এই অনুষ্ঠানে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের বৈঠকের নিজেদের একটি অত্যাধুনিক অডিও ভিজুয়াল স্টুডিও আছে। আপনাদের যে কোনো অডিও ভিজুয়াল কাজও আপনার স্টুডিওতে আমাদের অফিসে আলাপ করতে পারবেন। যে কোনো ভয়েস ওভার লাগবে, বিজ্ঞাপন লাগবে, তথ্যচিত্র লাগবে, প্রামাণ্য চলচ্চিত্র লাগবে, স্কুলের বিজ্ঞাপন বানাবেন, নির্বাচনের বিজ্ঞাপন বানাবেন, স্কুলের মাইকিং ভয়েস, তারপরে নির্বাচনের মাইকিং ভয়েস, যে কোনো ধরনের অডিও ভিজুয়াল আপনারা বৈঠকে যোগাযোগ করলে সেগুলো পাবেন। আর আমাদের বৈঠকের 4টি ইউটিউব চ্যানেল রয়েছে 4 ধরনের। হ্যাঁ, একটি গানের, একটি আবৃত্তির, একটি হচ্ছে এই বাচিক শিল্পী হবার উপায়। এর নানানভাবে সেই 4টি চ্যানেলে আপনাদের গ্রুপে শেয়ার দিয়ে দেবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এমনটা প্রত্যাশিত, এমনটা কাঙ্ক্ষিত। এই হচ্ছে আমার বক্তব্য। আমার বক্তব্য শেষ। আমার মতো গণ্ডমূর্খকে দীর্ঘক্ষণ যারা বসে শুনছেন, তাদের চিত্তের প্রতি, বিদগ্ধ চিত্তের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, যে আমার মতো মূর্খ, আমার মতো জ্ঞানহীন মানুষকে আপনারা ভালোবেসে এমনটা সময় দিয়েছেন। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মানুষ। যেখানে মানুষ নেই সেখানে মসজিদ মন্দিরেরও কোনো প্রয়োজন নেই। সেখানে মসজিদ মন্দিরও পবিত্র জায়গা হওয়ার সুযোগ থাকে না। মানুষ থাকলেই মসজিদ পবিত্র, মানুষ থাকলেই মন্দির পবিত্র, মানুষ থাকলেই কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দর, মানুষ থাকলেই সেন্ট মার্টিন সুন্দর। ওখানে মানুষ না থাকলে সেন্ট মার্টিন সুন্দর না। আপনি গিয়ে দেখবেন সেন্ট মার্টিনের সৌন্দর্যই মানুষ, আসলে মূল সৌন্দর্য মানুষ। আমার কাছে এটি মনে হয়। এই যে মানুষের হইহুল্লোড়, অতএব এতগুলো মানুষ, এতগুলো পবিত্রতা, এতগুলো স্নিগ্ধতা আমাকে বিস্মিত করেছে। এবং আমার কথা দীর্ঘক্ষণ বসে শুনেছেন। আপনাদের স্মৃতির প্রতি, আপনাদের বিদগ্ধ চিত্তের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আপনাদের এই পুরো শ্রম সময়